গল্প ঝরছে প্রেমের বর্ষণ। সূচনা পর্ব। লেখনীতে মাহিরা ইসলাম ও মাহি। চারিদিকে মেঘের গুরুম গুরুম আওয়াজে মুখরিত পরিবেশ। মনে হচ্ছে আষাঢ়ে বাদল নামার প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। তন্মধ্যে বাস স্টেশনে যাত্রী ছাউনির নিচে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মুখ ভার করে বসে আছে এক অভিমানী অষ্টাদশী তরুণী। পরিবেশের মতো তার মনেও চলছে ঝড়ের তাণ্ডব। সৃষ্টিকর্তা তাকে কেন এমন আজব পরিস্থিতিতে এনে ফেলল তা সে জানে না। চট্টগ্রাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সত্ত্বেও তাকে অপরিচিত শহরে প্রাইভেট ভার্সিটিতে পড়তে হবে কেন? যার দরুন আজ তাকে সুদূর চট্টগ্রাম হতে ঢাকায় পাড়ি জমাতে হচ্ছে। কেন? কেন? তার উত্তর অষ্টাদশী তরুণীটি জানে না, হয়তো তার বাবা জানে। যাত্রী ছাউনির নিচে বসে থাকা অভিমানী তরুণীরা কোলের উপরে অবহেলায় পড়ে থাকা ব্যাগ হতে কর্কশ শব্দ তুলে বেজে উঠল তার মধ্যে থাকা অতি আধুনিক মুঠোফোনটি। ফোনের রিংটোন ততটা বাজে শুনতে না হলেও ও তরুণীটির ভাবনার ধ্যান ভঙ্গ হওয়ায় তার কাছে বিরক্তি বয় কিছুই না। এমনিতে বাস আসতে লেট হচ্ছে তাই তার বিরক্তির শেষ নেই। শত বিরক্তি ভাব পাশ কাটিয়ে ব্যাগ হতে মুঠোফোনটি বের করে তাতে চোখ বুলাতেই দেখতে পেল অতি পরিচিত এবং প্রিয় নামটি। নামটি দেখে হাসি ফুটে উঠল তার মুখাবয়বে। তড়িঘড়ি করে ফোনটি রিসিভ করতেই ওপাশ হতে ভেসে এলো এক পরিচিত পুরুষ কণ্ঠ। বাসে উঠেছ? গম্ভীর কণ্ঠস্বর শুনে পুনরায় মুখ ভার হলো তরুণীটির। না। অতি নিম্ন কণ্ঠে উচ্চারণ করল সে। দাঁড়ি। ওপাশ হতে আবারও গম্ভীর কণ্ঠটি শুনতে পেল। কারণ বাস তো ৫টা ৩০-এর আসার কথা ছিল, এখন ৫টা ৪০ ইতোমধ্যে। তার বাবা ইমতিয়াজ মির্জা যেদিন হতে তাদের গ্রামের চেয়ারম্যান পদ পেয়েছে, তারপর থেকেই তার মুখ থেকে গাম্ভীর্যতা চুয়ে চুয়ে পড়ছে। সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে তার বাবা ইমতিয়াজ মির্জার কোপলখানা। কেন তা জানা নেই তরুণীর। সব ভাবনা পাশে রেখে সে তড়িৎ গতিতে উত্তর করল, বাস এখনো এসে পৌঁছায়নি বাবা। কাউন্টার হতেই বলল, পেট্রোল ভরতে গিয়ে দেরি হচ্ছে। ওকে, সাবধানে থেকো, হস্টেলে পৌঁছে আমাকে জানিও, বলে ফোন কেটে দিলেন ইমতিয়াজ মির্জা। ওপাশ হতে নিজ বড় বোন অহনার বিয়ে উপলক্ষে বিয়ে বাড়ির বাজনার আওয়াজ কানে এলেও ভাবান্তর হলো না তরুণীটির। মুঠোফোনটি কোলের উপরে রেখে আবারও ভাবনায় বিভোর হলো সে। আবারও কোনো কিছুর শব্দে ভাবনায় ছেদ পড়ল তার, এবার আর ফোন নয়, বাসের হর্নের আওয়াজে। বাস এসে স্টেশনে থামতেই কিছু যাত্রী তার গন্তব্যে পৌঁছে যাওয়ায় নেমে পড়ল বাস হতে। অষ্টাদশী তরুণীটি এক হাতে তার লাগেজ ও কোল হতে ব্যাগ ও ফোন নিয়ে বাসে মধ্যে ঢুকতে প্রস্তুত হলো। তখন প্রকৃতির মেঘের গর্জন থেমে ঝিরি ঝিরি বর্ষণের আভাস দেখা দিয়েছে। বাসের মধ্যে প্রবেশ করে তরুণীটি তার ব্যাগ হতে ক্রয়কৃত টিকিটখানা বের করে সিট নাম্বারটা দেখে নেয়ার সাথে সাথে পুনরায় ব্যাগে স্থান পেল টিকিটখানা। সিটের খোঁজে পিছনে হাঁটতে শুরু করল তরুণী। নিজস্ব সিটের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল সেই, দেখতে পেল তার পাশের সিটটি দখল করে বসে আছে গম্ভীর সুঠামদেহী এক পুরুষালী অবয়ব, মুখ তার মস্কের আড়ালে আবৃত। তা দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল অষ্টাদশী তরুণী। একজন অষ্টাদশী কন্যা যে ৫ মিনিট যাবৎ উক্ত সুঠামদেহী পুরুষের সামনে দাঁড়িয়ে আছে এবং কিছু বলার চেষ্টা করছে, এতে পুরুষটির মধ্যে কোনো ভাবান্তর দেখতে পেল না তরুণীটি। পুরুষটি এক মনে ফোনে কিছু টাইপ করেই যাচ্ছে তো যাচ্ছেই। তারপরও কিছু সময় অপেক্ষা করে দেখল পুরুষটির মাঝে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না, অতঃপর বিরক্ত হয়ে সব অস্বস্তি পাশে রেখেই অত্যন্ত শীতল কণ্ঠে উচ্চারণ করল, এক্সকিউজ মি, শুনছেন? আপনার পাশের সিটটা আমার, যদি উঠে আমাকে বসার জায়গা করে দিতেন। হ্যালো, এই যে শুনছেন? তরুণী মনে মনে ভাবে, কর্ণে শুনতে পায় না নাকি, দেখে মনে হচ্ছে ফোনের সাথেই বউ বাচ্চা নিয়ে সংসার পেতে বসে আছে অসহ্য। পরক্ষণেই কণাটি কি যেন ভাবল এবং এবার শীতল কণ্ঠের বদলে চিৎকার করে ডাক দিলেই যে শুনে ছছন্নন। তরুণী যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক বাবা, এবার আর তার ডাক বিফলে গেল না। এত উচ্চকণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করতেই প্রচণ্ড বিরক্তির সহিত কপালে গাঢ় ভাঁজ ফেলে কান হতে হেডফোনটি খুলে তার দৃষ্টি তাক করল সামনে দাঁড়ানো ব্রাউন কালারের কুর্তি, সাথে ম্যাচিং কালারের সালোয়ার, মাথায় হিজাব বাঁধা ও মুখে মাস্ক পরিহিত কন্যাটির পানে। দাড়ি।
পুরুষকে কান হতে হেডফোন সরাতে দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি সর্বনাশ! সে শুধু শুধু তার এত শক্তি খরচ করে পুরুষটিকে কানে কালা ভেবে এত জোরে চিৎকার করে গলা ব্যথা করল। সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার জানিয়ে তার বোকামির জন্য বিরক্তিতে আপনা আপনি তরুণীর কপালের জোড়া হৃদয় কুঁচকে ফেলল। তার চোখের সামনে হেডফোন কানে দেওয়া ছিল আর সে খেয়াল করল না। এতক্ষণে তার খেয়াল হলো তার সামনে বসা পুরুষালী অবয়বটি তার দিকে অদ্ভুত বিরক্তির চোখে তার দিকে তাকিয়ে আছে। মুখে মাস্ক পরিহিত থাকায় পুরুষটির মুখের ভাব মূর্তি বুঝতে পারল না তরুণী। চোখ দেখে বুঝল বোধহয় রেগে গেছে অচেনা পুরুষটি, কিন্তু সে তো রাগাতে চায়নি। ভয় ভয় কিছু বলতেই যাবে, কিন্তু তার আগে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু বলবে তার আগেই বাস ড্রাইভার গাড়ি ছেড়ে দেওয়ায় দাঁড়িয়ে থাকার দরুন গাড়ির ঝাঁকুনিতে তাল সামলাতে না পেরে তরুণী পড়ে গেল যুবকের কোলের মাঝে। তাল সামলাতে হাত ঠেকালো যুবকের অবয়বে। ইস্কি সাংঘাতিক লজ্জাজনক পরিস্থিতি! এর আগে তাকে কখনো এমন বিচ্ছিরি পরিস্থিতিতে পড়তে হয়নি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পুরুষটি তাকিয়ে রইল তরুণীর চোখের দিকে। তরুণীরা ভর সামলাতে তার পুরুষালী হাত দিয়ে আঁকড়ে ধরল তরুণীর কোমরখানা। প্রথমবার এমন আকস্মিক অচেনা পুরুষের পুরুষালী হাতের স্পর্শ কোমরে পেতেই অজানা শিহরণে কিছুটা কেঁপে উঠল অষ্টাদশী তরুণী। পরক্ষণেই কর্ণকুহরে ভেসে এলো বিরক্তিতে ভরপুর গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। আর ইউ ম্যাড? হোয়াট আর ইউ ডুইং স্টুপিড গার্ল? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে চকিতে সকল ধ্যান ভঙ্গ হল তরুণীরা। অতিরিক্ত ভয়ে উত্তেজনায় সে আমতা আমতা বলে উঠল, আসলে আসলে। কথাটুকু শেষ করার আগেই তড়িৎ গতিতে তাকে কোল থেকে উঠিয়ে দিল পুরুষটি। ধমকে উঠে বলল সে, কি হলো, আনসার মি। ধমকে কেঁপে উঠল তরুণী, চোখ বুজে এক নিঃশ্বাসে বলে ফেলল, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আপনি শুনেননি? পাশের সিটটা আমার, আমাকে ওখানে বসতে দিন। কথাগুলো বলে পিটপিট করে তাকিয়ে দেখল অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে অচেনা পুরুষটি। সেকেন্ড বিশেক যেতেই নিজ বসা স্থান হতে উঠে দাঁড়িয়ে ভিতরে ঢোকার জায়গা করে দিয়ে আবারও গম্ভীর স্বরে বলল, হাঁটা বন্ধ করে আপনি বসতে পারেন মিস। অনুমতি পেয়ে ঝড়ের গতিতে নিজ সিটে বসে পড়ল তরুণী। সে বসতেই মুখের গাম্ভীর্যতা বজায় রেখেই পুনরায় নিজ সিটে বসে পড়ল পুরুষটি। নিজ সিটে বসে পিছনে মাথা এলিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তরুণী। অবশেষে গন্তব্যে রওনা দিয়েছে বাসটি। কিন্তু স্বস্তি বেশিক্ষণ টিকল না। 30 মিনিট পেরুতে না পেরুতেই আবারও কর্কশ শব্দে বেজে উঠল মুঠোফোনটি। যার দরুন পুনরায় বিরক্তি এসে ভর করল তার মস্তিষ্কে। রিসিভ করতেই ওপাশ হতে একটি ব্যস্ত নারী কণ্ঠ অতি উত্তেজনা সহিত বলল, শ্রেয়সী বোন আমার, ঠিক আছিস তুই? বাসে উঠেছিস? কোনো অসুবিধা হচ্ছে কি বাসে, বলো আমায়। এমন আরো অনেক প্রশ্নের বাণ ছুড়ে দিল ওপাশে থাকা নারীটি তার বলা শ্রেয়সী নামক তরুণীরা দিকে। একসঙ্গে এত প্রশ্ন করাই বিরক্ত বোধ করল তরুণীটি। অভিমানিনী অষ্টাদশী কন্যা তার কণ্ঠে অভিমান মিশিয়ে জবাব দিল, হ্যাঁ আমি ঠিক আছি। তোমাদের কারো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ফোনের ওয়ালপেপারে তাকিয়ে দেখল সন্ধ্যা 6টা 42 কাছাকাছি। সতর্ক চোখে পাশে তাকিয়ে দেখল পুরুষটি আগের মতোই কানে হেডফোন গুজে ফোন গুতাচ্ছে। তাই কণ্ঠ একটু নিচু করে পুনরায় ফোন কর্নে চেপে ধরে বলে উঠল, আর তাছাড়া তোমার তো এখন খুশিতে বাকুম করতে করতে গাড়ি করে শ্বশুর বাড়ি গিয়ে বাসর ঘরে বসে বরের জন্য অপেক্ষা করা উচিত তোমার না? কত স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে, সেইগুলো পালন করো। বলেই ওপারের নারীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল শ্রেয়সী। যার জন্য নিম্নকণ্ঠে কথাটা বলল তরুণী, অথচ সে জানল না তার প্রত্যেকটা কথা পাশে বসা পুরুষটি সবই শুনতে পেয়েছে, কারণ আগের মতো কানে হেডফোন চললেও তাতে কোনো সাউন্ড এবার হচ্ছিল না। এবার ও শ্রেয়সী নামক তরুণীরা ভাবনা নিশানা ভুল বনে গেল। কিন্তু তার সব নিশানা কি ভুল হবে? হয়তো না। প্রকৃতিতে তখন শুরু হয়েছে প্রবল বর্ষণ, যার দরুন বাসটি ও ধীরে ধীরে চলছে তার গন্তব্যে। তোমাকে কতবার বলেছি আরশাদ, এই সব লোকাল বাসের টিকিট আমার জন্য কাটবে না। জাস্ট ডিসগাস্টিং, রাবিশ। ফোনের ওপাশ হতে পুরুষটির পিয়ে আরশাদ মুনতাহিল প্রচণ্ড ভয়ে নিজের পেট চেপে ধরে আছে, কখন না জানি তার হাঁটু কাঁপতে কাঁপতে ইয়ে হয়ে যায় সেই চিন্তায়।
এত ভয়ের কারণ সে তো জানে তার স্যার এত গম্ভীর বদমেজাজি যে একটু উঁচু কণ্ঠে কথা বললেই তার হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়। এর জন্য ও তো তাকে কম ঝাড়ি খেতে হয়নি তার স্যারের কাছে। ভয় ভয় আরশাদ একদমে বলে ফেলল, আর হবে না স্যার, আপনার বোন অসুস্থ ছিল তাই তো এই বাসের টিকিট দ্রুত কাটতে হলো, এই টাইমে অন্য টিকিট তো পাওয়া যাচ্ছিল না স্যার। বোনের কথা শুনে একটু নরম হলো যেন পুরুষটির কণ্ঠস্বর, জিজ্ঞেস করলো, পিহু এখন কেমন আছে আরশাদ? ও এখন একটু সুস্থ আছে, সেলাইন দেওয়া হয়েছে স্যার। পুরুষটি পুনরায় হুমকির স্বরে বলল, ওর কাছে জিজ্ঞেস করো কোন রাস্কেল এর জন্য এভাবে না খেয়ে শুটকি হয়ে অসুস্থ হয়ে পড়ছে, খুঁজে এনে জানে মেরে দেব। কথাটুকু সম্পূর্ণ করে খটকরের আগে গজ গজ করতে করতে ফোনটা কেটে দিল সে। পাশে তাকিয়ে দেখতে পেল তার পাশে অবস্থানরত অচেনা তরুণী চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। এভাবে তাকাতে দেখে গম্ভীরস্বরে সে জিজ্ঞেস করল, কি সমস্যা? শ্রেয়সী চোখ বড় বড় করে রেখেই দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বুঝাল। এতে করে পুরুষটি পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, এভাবে চোখ বড় বড় করে রাখলে যখন তখন হাতে খুলে বের হয়ে আসবে, ইডিয়েট। অচেনা পুরুষের এহেন কথায় থতমত খেয়ে গেল শ্রেয়সী নামের তরুণী। তখন পুরুষটির ধমকে ক্লান্তিতে চোখে লেগে আসা ঘুম তৎক্ষণাৎ ছুটে গিয়েছিল তার। হঠাৎ ঘুমের ঘোরে ধমকে কেঁপে উঠে ভয় আপনা আপনি চোখ বড় বড় হয়ে গিয়েছিল তার। ভাবনা সাইডে রেখে চোখ স্বাভাবিক করে সোজা হয়ে বসল তরুণী। মনে মনে ভাবল, কি বেয়াদব পাজি বেটা, মুখ থেকে কথা বের হলেই শুধু ধমকি। কেন রে, আমি তোর কি লাগি যে আমাকে এভাবে ধমকাবি, অপমান করবি, শুধু শুধু হো হো। মনে মনে বললেও মুখে কিছু বলার সাহস পেল না অচেনা পুরুষের গম্ভীর মুখশ্রী দেখে। শ্রেয়সী বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখল চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। মাঝে মাঝে ল্যাম্পপোস্টের বাতিতে আলোকিত হচ্ছে পরিবেশ, আবার মিয়ে যাচ্ছে। বাসের ছাদে পড়া টিপটিপ পানির শব্দে বুঝতে পারল এখনো হালকা ঝিরি ঝিরি বর্ষণ নামছে ধরণীর বুকে। শ্রেয়সী ব্যাগ হতে মুঠোফোনটি বের করে দেখল রাত বাজে ৯টা ৪৭ মিনিট। এতক্ষণও কিভাবে ঘুমালো, ফোনের ব্যাটারির চার্জও কম। আসার সময় অভিমানে মুখ ভার করে বসে ছিল, কোনো কিছু খেয়াল ছিল না। নিজ বোনের বিয়েতে আনন্দ করতে পারল না, অথচ কত স্বপ্ন না ছিল বোনের নিয়ে উপলক্ষে। শপিং করবে, কেক ধরবে, বরের জুতা চুরি করবে, সেসব কিছুই হলো তো নাই, সাথে শখের বিশ্ববিদ্যালয়েও পড়তে পারল না। তার বাবার উপরে অভিমানী তরুণী, অভিমান শেষ হবে না। এসব হাজারো চিন্তায় মগ্ন থাকা অবস্থায় আরও আধ ঘন্টা পেরিয়ে গেল। বাসের মৃদু ঘাকুনিতে ভাবনা হতে বেরিয়ে এলো শ্রেয়সী। পাশে তাকিয়ে দেখল জল্লাদ পুরুষটি চোখ বন্ধ করে আছে, ঘুম কিনা বোঝা যাচ্ছে না। শ্রেয়সীর মতে এতক্ষণ যার সাথে সংসার পাতানোর কার্যক্রম চলছিল সেই বস্তুটি এখন পুরুষটির পকেটে অবহেলিত হয়ে রয়েছে। আহা বেচারা, এতক্ষণ তার মালিক তাকে ব্যবহার করে কি কষ্টটাই না দিল, আর এখন অবহেলায় ফেলে রেখেছে কষ্ট কষ্ট। এসব আবোল তাবোল ভাবতে ভাবতে কখন দু চোখের পাতায় ঘুম নেমে এলো সেই বুঝতেও পারল না। তরুণীটি চোখের পাতা বুঝতেই চোখ মেলে তাকালো পুরুষটি, সাথে শ্রয়সীর বাঁকা হয়ে থাকা মাথা সোজা করে দিয়ে সেও ডুব দিল ঘুমের দেশে। চারিদিকে তখন বর্ষণ থেমে শীতল হাওয়া বইছে প্রকৃতিতে, সাথে জানান দিল নব্য প্রেমের আভাস। বাস এসে ঢাকার স্টেশনে থামতেই বাস হতে নেমে পড়ল সকলে। কন্ডাক্টরের ডাকে ঘুম ভঙ্গ হলো শ্রেয়সীর। শুনছেন, জলদি নামুন, বাস হতে ঢাকা স্টেশন এসে গেছে, কথা শেষ করে চলে গেল কন্ডাক্টর। শ্রেয়সী পুরো বাসে চোখ বুলিয়ে দেখল পুরো বাস খালি, সে ব্যতীত আর কেউ নেই সম্পূর্ণ বাসে। পাশের সিটে তাকিয়ে দেখল অচেনা পুরুষটিও নেই। দেখেছো কেমন মিচকে শয়তান, তাকে একটু জাগিয়ে দিলে কি তার মহাভারত অশুদ্ধ হতো? ব্যাটার ইগো চলে যেত যত সব ফাউল। আরে বাবা, একটু ভদ্রতা তো দেখানো যায়, সারা পথ একসাথে এসেছে তারা। শ্রেয়সী নিজ লাগেজ ও ব্যাগ হাতে বের হতে দেখতে পেল, না বেটা বজ্জাত এখনো যায়নি, আবারও কাকে যেন ফোনে ধমক দিচ্ছে। গাড়ি আসতে আর কতক্ষণ লাগবে আরশাদ? ৫ মিনিট ধরে ওয়েট করছি আমি এখানে, বুঝতে পারছো তুমি? সেদিকে কান দিল না শ্রেয়সী, বেটা বজ্জাত যা ইচ্ছে করুক, তার কি। বাসের ঘড়িতে দেখছিল এখন রাত 11টা 10 মিনিট। ব্যাগ হতে নিজ ফোনটি বের করে দেখতে পেল কি ঝামেলা, ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে।
এখন কি করবে? কাউকে তো ফোনও দিতে পারবে না, হস্টেলের ঠিকানা জানবে কিভাবে? তখন তো রাগের মাথায় সেটাও শুনেনি। এখন কি করবে সে? ওই অচেনা পুরুষেরওর কাছে সাহায্য চাইবে? কখনো না, ওই অভদ্র লোকের কাছে সে কিছুতেই সাহায্য চাইবে না। তাহলে এখন উপায়? কিভাবে পৌঁছাবে সে তার গন্তব্যে? রাত 12টা বাজতে চলল, স্টেশনের এদিকটা কিছুটা ফাঁকা। বৃষ্টির কারণে কোনো গাড়িও চোখে পড়ছে না। স্টেশনের পাশেই একটি চায়ের দোকানের বেঞ্চে চুপচাপ বসে আছে শ্রেয়সী। ইতোমধ্যে এক কাপ চা অশেষ করে ফেলেছে সে চিন্তায়। রাত বাড়ার কারণে শ্রেয়সী ব্যতীত আর কেউ নেই দোকানে। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অচেনা পুরুষটির, সাথে আছে তার মহামূল্যবান ফোনটি। শ্রেয়সী একবার ভাবছে এখান থেকে উঠে সোজা হাঁটা দিবে যেদিকে দু চোখ যায়। উফ, অসহ্য। পরক্ষণেই ভাবছে বোকামি করলে তারই লস। ঢাকার শহরের রাস্তায় রাস্তায় বখাটেরা থাকতে পারে, তাকে ধরতে পারলে তখন আরেক বিপদ। কোনো গাড়িও আসছে না যে সাহায্য চাইবে। না, আর বসে থাকা যাচ্ছে না, এবার তার ওই দেমাগী বদরাগী লোকটার কাছেই সাহায্য চাইতে হবে। অন্তত সে না হোক পুরুষটির ফোনটা তো তাকে দিয়ে সাহায্য তো করতেই পারে। চায়ের দোকানিদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তারটায় টাকা নেই, চার্জ দেওয়ার সিস্টেমও নাকি নেই। শ্রেয়সী যখনই অচেনা পুরুষটির দিকে আগাতে যাবে দেখল একটি গাড়ি আসছে। শ্রেয়সী যেন একটু আশার আলো দেখতে পেল, দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল কিছু না ভেবেই। দূর থেকে শ্রেয়সী কাণ্ড কারখানা দেখে দূরে বসা পুরুষটি বিড়বিড়িয়ে উচ্চারণ করল, ইডিয়েট। গাড়ির সামনে এইভাবে কাউকে হুট করে আসতে দেখে তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষল আরশাদ। কি মুশকিলে পড়া গেল রে বাবা, এমনিতেই লেট হয়ে গেছে, ফোন চার্জ শেষ হয়ে গেছে, স্যারের ফোন ধরতে পারেনি মনে হয়, ভীষণ রেগে আছে তার স্যার। টেনশনে তার আবারও চেপে বসেছে। তার মধ্যে এই আপদ। ততক্ষণে নিজের গাড়ি চিনতে পেরে গাড়ির দিকে এগিয়ে আসছে পুরুষটি, তাকে দেখে আরশাদও নেমে এলো কিছু বলতে নিবে তার আগে শ্রেয়সী বলল, ভাইয়া একটু সাহায্য করবেন, একটু বিপদে পড়েছি প্লিজ। এমন করুণ আকুতি শুনে একটু মায়া হলো আরশাদের, কিন্তু এখন সে কিছু শোনার অবস্থায় নেই। সে তার স্যারের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, একটা মিনিট স্যার, আমি আসছি বলেই দৌড়ে চলে গেল ঝোপঝাড়ের পাশে। তার কাঙ্ক্ষিত কাজটি শেষ করে এসে দেখল তার স্যার রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। আর তখনকার আপদ মেয়েটি কেমন ভেবলাকান্তের মতো চেয়ে আছে দেখ। শ্রেয়সী আরশাদের দিকে অবাক হয়ে চেয়ে আছে, সাহায্য চাইল সে, আর এই ছেলেটা তার পাশের পুরুষটিকে 1 মিনিট স্যার বলে চলে গেল, কি আশ্চর্য। এতক্ষণ এদের কাহিনী দেখে পুরুষটি অতিরিক্ত মাত্রায় বিরক্ত হয়ে গম্ভীর ভারী কণ্ঠে বলল, নাটক শেষ হলে গাড়ি চালু করো বলেই গাড়িতে উঠতে উদ্যত হলো। শ্রেয়সী দাঁত কিরমির করে চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো, কি সে নাটক করে? আবারও অপমান। শ্রেয়সী তাকে থামিয়ে দিয়ে বলল, কি বললেন আমি নাটক করি? এই শুনুন। পুরুষটি তাকে থামিয়ে দিয়ে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কোন সন্দেহ আছে? বার তোমার সাথে কথা বলতে আম নট ইন্টারেস্টেড। আরশাদ, গাড়ি স্টার্ট করো। শ্রেয়সী এই মুহূর্তে প্রচণ্ড অসহায় বোধ করল। তারা চলে গেলে শ্রেয়সীর এখানে বসে মৃত্যু ফাঁদের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এই নির্জন জায়গায় সে কিভাবে একা থাকবে? চা দোকানিও তো একটু পর চলে যাবে। তাছাড়া পুরুষটাকে তার এতটাও খারাপ লাগেনি। শ্রেয়সী ঝট করে পুরুষটির হাত ধরে থামিয়ে দিয়ে এবারে অনুরোধের স্বরে বলল, ভাইয়া প্লিজ একটু সাহায্য করুন, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, বাড়িতে কল করতে পারছি না, আপনার ফোনটা একটু দিবেন প্লিজ। অচেনা পুরুষটি এক পলক তার হাতের দিকে শীতল চোখে তাকালো, তারপর যা বলার আরশাদকে বলতে দেখিয়ে দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। শ্রেয়সী এবার আরশাদের দিকে তাকালে। আরশাদ শ্রেয়সী দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার ফোনেরও ব্যাটারি ডাউন, কিছু করার নেই বোন। গাড়ি মধ্যে থেকে পুরুষটি বাহিরের কথাবার্তা শুনে গ্লাস নামিয়ে নিজের ফোনটা আরশাদের দিকে দিতে দিতে বলল, 2 মিনিটের মধ্যে ড্রামা শেষ করে গাড়িতে উঠো। ফোন এগিয়ে দিতে দেখে খুশি হলেও পুনরায় বিরক্তিমূলক কথা শুনে রাগ হলো তার, কিন্তু এখন সেসব আমলে না নিয়ে দ্রুত ফোনটি হাতে নিল সে। ফোন করা তার এখন বেশি জরুরি, এসব পরে দেখে নিবে। দ্রুত ফোনে নাম্বার টাইপ করে ফোন ঢুকালো তার ভাইয়ের নম্বরে। অভিমানে তার বাবাকে সে ফোন দিবে না। কিছুক্ষণ রিং হতেই একটি পুরুষ কণ্ঠে কেউ সালাম দিল। শ্রেয়সী বুঝল এটা তার প্রিয় ভাই পিয়ম।
সালামের উত্তর করে শ্রেয়সী বলল, ভাই আমি শ্রেয়সী। ফোনের ওপাশ হতে পিয়ম খুব দ্রুত বলল, কি খবর তোর, কতবার ফোন দিলাম ফোন বন্ধ। বলল, আমরা সবাই তো টেনশন করছি তোর জন্য। এপাশ হতে শ্রেয়সী দুঃখিত স্বরে বলল, ফোনের চার্জ নেই ভাই, তুই একটু হস্টেলের ঠিকানাটা বল প্লিজ। শ্রেয়সী, তুই ঠিকানাটা জেনে নিস নি, এমন পাগলামো কেউ করে বাবা, তোর ভালোর কথা চিন্তা করেই এমন করেছে, তুই প্লিজ ভুল বুঝিস না তাকে। ভাই আমি এখন এত কথা শুনতে চাচ্ছি না, তুই প্লিজ ঠিকানাটা বল। পিয়ম ঠিকানা দিতেই শ্রেয়সী ফোনটা কেটে দিল। তার এখন কাউকেই সহ্য হচ্ছে না, কেউ তার কথাটা ভাবছে না। কান্না পেল তার, কিন্তু এমন অপরিচিত মানুষের সামনে তো আর এমন করা যায় না। দ্রুত নিজেকে ঠিক করে নিয়ে ফোনটা আরশাদের দিকে এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, আরেকটা উপকার করবেন প্লিজ। পিয়মের বলা ঠিকানাটা আরশাদকে বলে বলল, আমাকে একটু এই ঠিকানায় পৌঁছে দিবেন। আরশাদ তাকালো তার স্যারের দিকে, সেই দৃষ্টি অনুসরণ করে পুরুষটি শ্রেয়সী দিকে তাকিয়ে বলল, গাড়িটা ওর নয় আমার। আরশাদ, গাড়ি স্টার্ট দাও কুইক। আরশাদ গাড়িতে উঠতেই পুরুষটি পুনরায় শ্রেয়সী দিকে তাকিয়ে বলল, ম্যাম আপনাকে কি বরণডালা সাজিয়ে উঠতে বলতে হবে? ধমকের সুরে বলল, গাড়িতে উঠো কাম ফাস্ট। শ্রেয়সী অবাক হলো, তাকে তো বলা হয়নি যে সঙ্গে নিবে। ধমকে কেঁপে উঠলেও খুশি হলো সে। দ্রুত সামনের সিটে বসতে গেলে পিছন থেকে পুরুষটি আবার বলল, পিছনে এসো বোকা মেয়ে। পিছনে বসো ইডিয়েট। শ্রেয়সী দুবার গাড়ির পিছন দরজা ধরে টান দিল, কিন্তু খুলল না। পুরুষটি শ্রেয়সীর কাণ্ডকারখানা দেখে লোক খুলে দিয়ে আবারও গম্ভীর হয়ে বসে রইল। শ্রেয়সী আরেকবার দরজা টান দিতেই এবার খুলে গেল। শ্রেয়সী অস্বস্তিতে দরজার সাথে দিকে আটসাট হয়ে চেপে বসল। কি ব্যাপার, তার এমন অস্বস্তি হচ্ছে কেন? কই বাসে করে তো সারা পথপাড়ি দিল, তখন তো এমন লাগেনি। শ্রেয়সী গাড়িতে উঠার পরই আবারও আকাশে কালো মেঘ করে, চারিদিক আরও অন্ধকার করে, বৃষ্টি নামতে শুরু করলো, তাতে পুনরায় ভিজে সতেজ হয়ে উঠল ধরণীর প্রতিটি গাছপালা। বর্ষণ থেমেছে সেই কখন, মেঘের পরিবর্তে আকাশের বুকে জায়গা করে নিয়েছে থালার মতো চাঁদখানা। চাঁদের আলোয় রাতের অন্ধকার ছাপিয়ে আলোকিত করেছে চারিপাশ। অচেনা পুরুষটি শাওয়ার শেষ করে শুধুমাত্র একটি ট্রাউজার পরিধান করে কফি হাতে নিঃশব্দে নিজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। সুঠাম দেহের মাসেলগুলো চাঁদের আলোয় চকচক করছে, তা হতে ঝরে পড়ছে বিন্দু বিন্দু জলকণা। যে কোনো মেয়ে পুরুষটিকে এই রূপে দেখলে ঘায়েল হয়ে যেত। কত রমণী পুরুষটির সান্নিধ্য পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, কিন্তু সবার কি আর এই পুরুষের সান্নিধ্য পেতে পারে? কখনো না, পাবে শুধু তার একমাত্র না হওয়া বউটি। কিন্তু ঠিক তার বরাবর সামনের গেস্টরুমের জানলার ফাঁক দিয়ে চাঁদটির দিকে তাকিয়ে আছে এক অপরূপ সুন্দরী রমণী, যার চোখ, মুখ, নাক, ঠোঁট নয় চাঁদের আলোয় ঝলঝল করছে, যা অদূরে দাঁড়ানো পুরুষটিকে গায়েল করছে। সেই খবর কি রাখছে রমণী? তার দিকে যে এক সুদর্শন পুরুষ তৃষ্ণার্থ ভাবে তাকিয়ে আছে, সে খেয়াল কি তার আছে? ফোনের রিংটোনে ধ্যান ভঙ্গ হলো পুরুষটির। রিসিভ করে কানে ধরতেই ওপাশ হতে ভেসে এলো পিয়মের কণ্ঠ, কি মামা, বিদেশ থেকে কি বউ নিয়ে আসলা নাকি? খোঁজ খবর নেই? চুপ শালা, ফোন তোর বন্ধ, আমার নয়। বোনের বিয়ে দিতে গিয়ে কি নিজে ও বিয়ের পিঁড়িতে বসে গেলি নাকি? ততক্ষণে কথার আভাস পেয়ে শ্রেয়সী তাকিয়েছে সুদর্শন পুরুষটির পানে। ততক্ষণে পুরুষটিও তাকিয়েছে সেদিকে। শ্রেয়সী দিকে কিছুপল গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে পুনরায় চোখ সরিয়ে নিল। কথায় মনোযোগী হলো। পিয়ম বলল, আরে না বাল, ফোনটা সেদিন হারিয়ে গেছে, চট্টগ্রাম আসার পথেই বিয়ের ঝামেলায় সিম আর উঠানো হয়ে ওঠেনি। এটা নতুন নম্বর। তা তুমি কি আর বিয়ে শাদী করবা না? পুরুষটি আর চোখে শ্রেয়সীর দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। চোখে চোখ রেখেই উত্তর দিল, হুম ঠিকই বলেছিস, এবার একটা বউয়ের সত্যিই দরকার। বিয়েটা করতেই হচ্ছে এবার। ভাবছি তোর বোনকেই এবার বিয়েটা করে ফেলবো, কি বলিস? ফাজলামো করবি না রুদ্র, আম সিরিয়াস। পিয়ম কথাটা হেসেই উড়িয়ে দিল। লাস্ট 222, তোর নম্বর? হ্যাঁ কেন, তুই জানলি কিভাবে? জানতে হবে না ভাই। শ্রেয়সী ওপাশের কথা শুনতে না পেলে ও দূরত্ব কম হওয়ায় অচেনা পুরুষটির কথা স্পষ্ট শুনতে পেয়েছে। অকারণেই লজ্জা পাচ্ছে সে। গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করেছে তার। আর পুরুষটি তার আখি পল্লব বিদ্ধ করে আছে তার পানে। কি অদ্ভুত, যার বাড়িতে এসে আশ্রয় নিল তার পরিচয়টাই জানে না এখনো শ্রেয়সী।
তখন গাড়িতে থাকাকালীন আবারও ফোন করেছিল পিয়ন, বলল এখন নাকি এত রাতে হস্টেলে ঢুকতে দিবে না, তুই যার কাছে সাহায্য নিয়েছিস তাকে ফোনটা দে, আমি কথা বলছি। তার ভাই কি বলে এই পুরুষকে এক রাতের জন্য তাকে থাকতে দেওয়ার জন্য রাজি করিয়েছে জানে না, তাই এখন সে এই অচেনা পুরুষের বাড়িতে। এই মেয়ে, লুক অ্যাট মি, নাম কি তোমার? শ্রেয়সীর ভাবনার মাঝেই ধমকের স্বরে কথাটি কর্ণে পৌঁছালো তার। কি সমস্যা এই লোকের, তাকে শুধু ধমকি দিতে জানে, একটু আগে তো ফোনে ভালোভাবেই কথা বলছিল যত্তসব। হুট করে প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল শ্রেয়সী, জবাব দিল। শ্রেয়সী। ফুল নাম? শ্রেয়সী মির্জা, ডটার অফ ইমতিয়াজ মির্জা, রাইট? জি। আপনি জানলেন কি করে? শ্রেয়সীর কথায় পুরুষটি দুঠোঁট বাঁকিয়ে হাসল, কিন্তু উত্তর দিল না। শ্রেয়সী তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে। পুরুষটিকে চলে যেতে দেখে শ্রেয়সী হুট করে বকার মতো বলে উঠল, আপনার নাম কি? পুরুষটি থমকে দাঁড়িয়ে পিছনে না তাকিয়েই ধাম্ভিকতার স্বরে বলল, রুদ্র। রুদ্র প্রতাপ চৌধুরী। সকাল 7:50। লিভিং রুমে টিভি চলছে, নিউজ চ্যানেলে খবরে বলা হচ্ছে সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী কিছুদিন আগেই লন্ডন গিয়েছিলে তার এক্সপার্ট মুভির শুটিংয়ে। গতকাল তিনি শুটিং শেষে দেশে ফিরেছেন, কিন্তু এই খবর সে এই পর্যন্ত কাউকেই তা জানাননি, এটা রহস্যজনক বিষয়। সে এই পর্যন্ত যতগুলো মুভি করেছে সবগুলোই থ্রিলার, সাসপেন্স। এবং সবগুলো মুভিই হিট করেছে দারুণভাবে। এই পর্যন্ত তার করা কোনো মুভিতেই কোনো ঘনিষ্ঠ ফিমেল লিড ছিল না, এমনকি হাত পর্যন্ত ধরেননি কোনো হিরোইনের। কিন্তু আশ্চর্যজনক বিষয়, গতকাল রাত 12টার পরে হঠাৎ তাকে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে দেখা গেছে, এমনকি সেই মেয়েটিকে তার বাড়িতে পর্যন্ত নিয়ে গিয়েছে। এই ঘটনায় তার গার্ল ফ্যানেরা হতাশ হয়েছে। কে হয় তার মেয়েটি? মেয়েটা কি তার গার্লফ্রেন্ড, নাকি ফিয়ন্সে, নাকি অন্য কিছু? আপনারা আমাদের স্ক্রিনে মেয়েটি এবং তার ছবিটি দেখতে পাচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আরশাদ কেবলই লিভিং রুমে পা দিয়েছে কি না দিয়েছে উক্ত ভয়ঙ্কর সংবাদ দেখে তার প্রাণ যায় যায় অবস্থা। কি সাংঘাতিক তার স্যার, আর প্রেম, গার্লফ্রেন্ড, অসম্ভব। স্যার দরজা খুলুন। দরজা খুলুন স্যার, সর্বনাশ হয়ে গেছে। রুদ্রর রুমের দরজায় বাড়ি দিতে দিতে আতঙ্কিত হয়ে কথাগুলো আওড়ালো আরশাদ। মাত্র ভোরের দিকেই চোখটা লেগে এসেছিল রুদ্রের আরশাদের এমন আহাজারি শুনে বাধ্য হয়ে অনেক কষ্টে চোখ জোড়া খুলে উঠে বসল। পাশ হতে শুভ্রন্না টি-শার্ট খানা দক্ষ হাতে খালি গায়ে জড়ালো সে। আস্তে ধীরে বেড থেকে নেমে দরজা খুলে আরশাদের কোনো কথা না শুনেই তৎক্ষণাৎ ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকে গেল রুদ্র। আরশাদ বকার মতো তাকিয়ে রইল শুধু, তার স্যার এমন কেন? 10 মিনিট পর রুদ্র তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো ওয়াশরুম হতে। আরশাদের দিকে তাকিয়ে আদেশ দিল, ঘটনা কি বলতে। আরশাদের মুখ হতে এমন ভয়ঙ্কর ঘটনা শুনে ও রুদ্রের মধ্যে কোনো ভাব আবেগ দেখতে পেল না আরশাদ। সে আগের মতোই নির্বিকার। পাপিয়া, পাপিয়া, এক কাপ কফি দিয়ে যাস তো? জি ভাইজান, দিতাছি। উল্টো পাপিয়াকে উক্ত কথাটি বলল রুদ্র। পাপিয়া এই সুব্রতা মহলের হেল্পিং হ্যান্ড, বয়স 15। ততক্ষণে আরশাদের ফোন বেজে উঠল। ধরে কথা বলল সে। পাপিয়া ঝড়ের গতিতে কফি নিয়ে হাজির হলো। রুদ্র কফি হাতে নিতেই আরশাদ তাদের প্রধান গার্ড কাদের এর সাথে কথা শেষ করে বলল, স্যার বাহিরে সাংবাদিকেরা এসে গেটের সামনে জড়ো হয়ে আছে। গেটের ভেতরে প্রবেশ করতে আপনার সাথে কথা বলতে মরিয়া হয়ে উঠছে। গার্ডরা অনেক কষ্টে তাদের আটকে রেখেছে স্যার। রুদ্র তখনও ভাবান্তর, তার স্যার যে কিভাবে এমন পরিস্থিতিতে ও নির্বিকার থাকে ভেবে পায় না আরশাদ। কখনো কোনো জটিল পরিস্থিতিতে ও ঘাবড়াতে দেখেনি তাকে, সব সময় কিভাবে যেন শান্ত থেকে সব জটিল পরিস্থিতি ও সামলে নেয় অনায়াসে। তার স্যার গভীর জলের মাছ, তার মনের মধ্যে কি চলছে একমাত্র উপরওয়ালা সারা, কারো বোঝার সাধ্যি নেই, তার তো নেই। আজ 3 বছর ধরে তার সাথে কাজ করছে সে। এতদিনে কখন কি করতে হবে এতটুকু বুঝে নিয়েছে সে। ছবিটা তুলে কে মিডিয়ার হাতে হস্তান্তর করেছে খোঁজ নাও আরশাদ, একটানে তার জানটা ছিঁড়ে নিলে তবেই আমার মন শান্তি পাবে। কফির মগে চুমুক দিতে দিতে উক্ত কথাটি আদেশের স্বরে বলল রুদ্র। চেঞ্জ রুমে যেতে যেতে আরশাদের উদ্দেশ্যে বলল, গাড়ি বের করো আরশাদ, অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। আমি 5 মিনিটে নামছি।
তার স্যারের জরুরি মিটিং যে কি হতে পারে তা তার থেকে কেউ ভালো জানে না। শ্রেয়সী চোখ ডলতে ডলতে লিভিং রুমে পা রাখতেই দেখতে পেল অতীব সুন্দরী এক রমণী তার দিকে ভূত দেখার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, একবার টিভির পর্দার দিকে তাকাচ্ছে তো একবার তার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে অদ্ভুত কিছু মিলানোর চেষ্টায় আছে রমণীটি। হঠাৎ করে রমণীটি চিৎকার করে ভাবি বলে এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। ঘটনার আকস্মিকতায় ভেবাচ্যাকা খেয়ে গেল শ্রেয়সী। সম্মুখে তাকে জড়িয়ে ধরা রমণীর দিকে তাকিয়ে রইল ভেবলাকান্তের মতো। এই মুহূর্তে শ্রেয়সীর নিজেকে কোনো ভিনদেশের প্রাণীবয় কিছুই লাগছে না। কি হচ্ছে এখানে তার কিছুই বোধগম্য হচ্ছে না তার। ততক্ষণে অদূরে রমণীটির পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি তার হাতে থাকা রিমোট দিয়ে টিভি অফ করে বসা থেকে উঠে এসে শ্রেয়সীর পাশে দাঁড়িয়ে শ্রেয়সীকে জড়িয়ে থাকা রমণীটিকে উদ্দেশ্য করে বলল, কি করছো পিহু দাদুভাই, মেয়েটার দম আটকে যাবে তো, ছাড়ো তাকে। ও সরি সরি, উত্তেজনার বশে ভুল করে বসেছি বলেই তাকে ছেড়ে দিয়ে মেকি হাসি দিল পিহু। বৃদ্ধ পুরুষটি শ্রেয়সীকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তুমি কে দাদুভাই, তোমাকে তো ঠিক চিনলাম না, এর আগে তো তোমাকে এ বাড়িতে দেখেছি বলে মনে পড়ছে না। বৃদ্ধ পুরুষটির আন্তরিকতায় আপ্লুত হল শ্রেয়সী। কাল রাতের ঘটে যাওয়া সকল ঘটনাই খুলে বলল দুজনকে, সাথে পাপিয়াও শুনল। সে তো ভেবেছিল যাক এতদিন পর তাহলে তার ভাইজানের একখান বউ হইব, কিন্তু তার আশায় সেগুড়ে বালি ঢেলে দিল মেয়েটি। যাব বাবা। বৃদ্ধ দাদুটি বলল, এবার বুঝতে পেরেছি রুদ্র দাদুভাই এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার কারণ কি। পাপিয়া সকলের উদ্দেশ্য বলল, অনেক হয়েছে দাদু, এবার চলুন, সকালের খাবার খাইতে হইব তো, আমার এত কষ্টের রান্না করা খাবার গুলান নষ্ট হইয়া যাইবগা। এই আপামনি আপনেরে তো মই কাইলকা রাতেই দেখছিলাম, আপনারে ও ভাইজান খাইয়া দাইয়া বইয়া ঠাহনের লাইগ্গা কইছে, ভাইজান সে না আসার আগ পর্যন্ত। পিহু বলল, এ ড্রামা কুইন থামেন আপনি, তোকে না কতবার দাভাই বলেছে শুদ্ধ ভাষায় কথা বলতে। কে শুনে কার কথা, উল্টো পাপিয়া তার দিকে তাকিয়ে মুখ ছামড়ি দিয়ে চলে গেল। দেখেছো দাদু, দেখেছো কত বড় সাহস, ও আমাকে মুখ ছামড়ি দেয়, এই বেয়াদবি করার জন্যই তো ওকে হাই স্কুলে ভর্তি করা হয়েছে, তাই না সারাদিন শুধু টিভি দেখবে। আজকে আমি দাভাইয়ের কাছে নালিশ দিব তোর নামে হুমুম। বেলা 3টা বাজতে চলল, কিন্তু সেই বদরাগী পুরুষটার আসার খবর নেই। তাকে আর কত অপেক্ষা করতে হবে ইয়া মাবুদ। সকালের খাবার শেষে লিভিং রুমে বসে বসে পিহু আর দাদুর সাথে গল্প করেছে শ্রেয়সী। বেশ ভাব হয়েছে তাদের সাথে, তাছাড়া পাপিয়া মেয়েটার বোকা বোকা কথায় তারও হাসি পায়। এখানে এসে ভালোই সময় কাটল তার, মনের গুমোট ভাবখানা অনেকাংশেই কমে গেছে তার। যাক, বাড়ির মানুষগুলো তো ওই গুমরামুখর মতো নয়, এই শান্তি। দেখতে দেখতে মধ্যাহ্নের ভোজও শেষ করে ফেলল, কিন্তু সেই লোকের আসার খবর নেই। পিহু আর দাদু গিয়েছে ভাত ঘুম দিতে, সেও গিয়েছিল, কিন্তু তার মনটিকে বিছানায় এপাশ ওপাশ করে আবারও উঠে চলে এসেছে। এখন উদাস মনে লিভিং রুমে বসে বসে হামি ছাড়ছে। পাপিয়া তাকেও আশেপাশে দেখা যাচ্ছে না। রুদ্র বাড়ির প্রধান ফটক দিয়ে ঢুকতে গিয়ে দেখল সুন্দরী রমণীটি সোফায় বসে একমনে উপরের দিকে তাকিয়ে আছে, আশেপাশে তার হুঁশ নেই। কিছুক্ষণ সে তাকিয়ে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটু উঁচু গলাতেই বলল, শুনো মেয়ে, নিজের ব্যাগ বুকছা, লাগেজ নিয়ে পার্কিং লটে আউট হও, গো ফাস্ট। শ্রেয়সী হঠাৎ বাক্য ব্যয় শুনে হকচকিয়ে উঠে বুকে থুথু দিয়ে বলল, জি জি। কি অদ্ভুত, এই পুরুষটা ভূতের মতো সব সময় কই থেকে উদয় হয়, আর তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। শ্রেয়সী লাগেজ নিয়ে এসে দেখল ততক্ষণে দাদু তার নাতির আভাস পেয়ে ঘর হতে বের হয়ে এসেছে। শ্রেয়সী তার কাছে গিয়ে বলল চঞ্চল কণ্ঠে শুধালো, দাদু যাচ্ছি, তোমাদের খুব মিস করব। তোর যখনই মন খারাপ করবে শুধুমাত্র একখান ফোন লাগাবি এই দাদুর নম্বরে, তো দেখো মুঝে হাজির হো গেয়া। দাদুর কাণ্ড দেখে হেসে ফেলল শ্রেয়সী। তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল, লাফালাফি একটু কমিয়ে করো, পরে দেখা গেল হাড় ভেঙ্গে ঘরে বসে থাকতে হবে। দেখেছিস দাদুভাই কেমন করে আমার সাথে, বুড়ো হয়ে গিয়েছি তো তাই এখন আর দাম নেই আমার। আরে এখনই তো বয়স এসব করার, তোর বউয়ের সাথে টাঙ্কি মারার, তোর ছেলে মেয়ে নিয়ে খেলার। রুদ্র দেখল তার দাদুর কথা শুনে রমণীটি মিটমিটিয়ে হাসছে।
সেদিকে রুদ্র তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, হ্যাঁ, সেই সাথে আমার ইজ্জতের 12টা বাজানোর। কিন্তু শ্রেয়সীর এই হাসি তো এই বদরাগী পুরুষের সহ্য হওয়ার নয়। সে ধমকে উঠে শ্রেয়সীকে বলল, এই মেয়ে, তুমি কখনো এখানে কি করছো? তোমাকে না পার্কিং লটে গিয়ে দাঁড়াতে বলেছিলাম? এখানে কি? শ্রেয়সী আমতা আমতা করে বলল, আমি তো জানি না কোন দিকে। তাছাড়া শুনুন না, আমি পিহুর সাথে একটু দেখা করে যাই। দরকার নেই, আমি দেখেছি ও এখন ঘুমোচ্ছে। তাছাড়াও এমনিতে ও একটু অসুস্থ, ডাকার প্রয়োজন নেই, পরে দেখা করো। ফলো মি। কি আর করার, শ্রেয়সী ও চলল তার পিছু পিছু। পিছু ঘুরে দাদুকে টাটা দিতে ও ভুলল না। রুদ্রকে ড্রাইভিং সিটে উঠতে দেখে আঁতকে উঠে বলল, মা, আপনি কেন? সেই ভাইয়াটা কই? তো আমাকে আমাকে দিয়ে কি সমস্যা? ইয়া আল্লাহ, আবারও এই গুমড়ো মুখোর সাথে একা একা যেতে হবে। কিন্তু মুখে তো সেটা বলতে পারল না। আমতা আমতা করে বলল, না, আসলে আসলে। রুদ্র তাকে পর্যবেক্ষণ করে বলল, থাক, আর বলতে হবে না। গাড়িতে উঠো। রুদ্র শ্রেয়সীকে পিছনে বসতে দেখে আবারও বলল, সামনে এসো। কি আজব সমস্যা কি এই লোকের? কাল পিছনে বসতে আদেশ দিল, আজ আবার সামনে। তার সব কিছুতেই কি অ্যালার্জি এই লোকের? আশ্চর্য। শ্রেয়সী সামনের সিটে উঠে বসতেই ড্রাইভিং সিটে বসা সুদর্শন পুরুষটি দক্ষ হাতে ড্রাইভ করতে আরম্ভ করল। কি মনোরম তার পারদর্শিতা! স্টেয়ারিং আঁকাবাঁকা ভাবে নৃত্যের মতো ঘুরিয়ে চলেছে। শ্রেয়সী মোহগ্রস্থের মতো সেই নৃত্য করা হাতের দিকে তাকিয়ে আছে একভাবে, ডুবেছে কোনো সমুদ্রের অতলে। হাত হতে মুখমণ্ডল, হালকা খোঁচা খোঁচা দাড়ি, ঘন ঘন ভ্রুজোড়া, কঠিন সিক্ত চাহনির আখিপল্লব, ধূসর রঙের ওষ্ঠজোড়া। আচ্ছা, পুরুষটি কি ধূমপান করে? মনে হয় না। তাহলে তো তার ওই মসৃণ ওষ্ঠজোড়ায় কালসিটে পড়ে যেত। না না, বড্ড বেমানান লাগতো। এভাবেই এই লোককে বড্ড সুদর্শন করে তুলেছে। আচ্ছা, এই লোককে সে কি আগে কোথাও দেখেছে? মুখটা কেমন পরিচিত লাগে। আবার ঠিক ঠাহর করা যায় না। চশমা লাগবে। ক্যামেরা এনে দেব, তাহলে আরো ভালো দেখতে পারবেন। কি লাগবে ম্যাডাম? পুরুষটির এমন ধারালো বাক্য কর্ণকুহর হতেই কিছুটা বিব্রত হল শ্রেয়সী। ছি, ছি, কিভাবে নির্লজ্জের মতে তাকিয়ে ছিল ওই বদরাগী পুরুষটার দিকে। তাকে কি ছেছোরা ভাবল? আর লোকটা দেখল কিভাবে? সে তো সামনেই তাকিয়ে ছিল। পাশে ও কি চোখ লাগিয়ে বসে আছে নাকি আজব? পথে আর তাদের কোনো কথা হলো না। শ্রেয়সী তো লজ্জায় আর তার দিকে তাকাতেই পারল না। গার্ল হোস্টেলের সামনে নামিদামি গাড়িটি থামিয়ে রুদ্র তাকে নেমে যেতে বলল, এই মেয়ে, বের হও দ্রুত। শ্রেয়সী গাড়ি থেকে বের হলে রুদ্র ও গাড়ি লক করে বেরিয়ে পড়ল। পিছন হতে শ্রেয়সীর ব্যাগপত্র নামিয়ে হাঁটা দিল সম্মুখে শ্রেয়সী ও চলল তার পিছু পিছু। লোকটা পুনরায় মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে নিয়েছে, চোখে চশমাও লাগিয়েছে। তার এমন সাজ পোশাকের হেতু কি শ্রেয়সীর কাছে বড্ড আজব লাগে। রুদ্র বিড়বিড়িয়ে বলল, আজ তার ব্যাগও বহন করতে হচ্ছে এই মেয়েটার জন্য। আর কি কি করা লাগবে তার খোদাই জানেন। রিসিপশনে ঢুকতেই সবাই সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীকে একটি গার্ল হোস্টেলে আসতে দেখে অবাক হয়ে গেল। মাস্ক, ক্যাপ পরিহিত থাকলেও তাকে তবুও চিনতে অসুবিধা হয় না কারো। কারণ তার হাঁটার ভঙ্গি, ফ্যাশন যে সব থেকে আলাদা। ওখানে থাকা কর্মীজন ফিসফাস শুরু করল। একজন রিসিপশন কর্মী এগিয়ে এসে নম্রতা সূচক সালাম দিয়ে বলল, স্যার, কোনো দরকার আমাদের বলতে পারতেন, আমরাই পৌঁছে যেতাম আপনার কাছে। আপনি কষ্ট করে কেন আসতে গেলেন স্যার? একজন কর্মী হয়ে তার কাজ না করে তো বেহা হওয়া যায় না। তাই কর্মীগণ যথাসম্ভব নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করল। শ্রেয়সী মনে মনে ভাবল, বাহ, এই লোকের তো ভারী জনপ্রিয়তা, এরাও তাকে চিনে। রুদ্র হাত দিয়ে রিসিপশন কর্মীকে ইশারায় থামিয়ে দিয়ে শ্রেয়সীকে ওখানে থাকা বেঞ্চে বসে থাকতে বলে চলে গেল রিসিপশনিস্টের কাছে। তাকে গিয়ে হোস্টেলের ওনারকে আসতে বলল। 3 মিনিট পর সে আসতেই রুদ্র তার সাথে কি ফুসুর ফাসুর করল তা শ্রেয়সী কিছুই শুনতে পেল না। শুধু শুনতে পেল তাকে একটা ভালো রুমেই থাকতে দিতে, আর কোনো সমস্যা হলে সাথে সাথে যেন রুদ্রকে ইনফর্ম করে। কথা বলার সময় রুদ্রর আড্যাম আপেলখানা বারবার উঠা নামা করছে। রিসিপশনিস্ট মেয়েটাও কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রুদ্রর দিকে। তা পছন্দ হলো না শ্রেয়সীর। সে চট করে উঠে দাঁড়িয়ে রুদ্রর সামনে গিয়ে বলল, শুনুন।
রুদ্র তাকে ব্যঙ্গ করে বলল, জি ম্যাম, বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। রুদ্রের কথায় বিরক্ত হলো শ্রেয়সী বলল, সেবা করা লাগবে না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিতে বলুন, আমার অনেক ক্লান্ত লাগছে। তারপর আপনি চলে যান, আপনার এখানে কোনো কাজ নেই। রুদ্র দেখল কথা বলার সময় আর চোখে বারবার রিসিপশনিস্টের দিকে তাকাচ্ছে। হৃদয় কুঁচকে রইল। তার ফ্যান ট্যান এভাবেই তাকিয়ে থাকে। রিসিপশনের মেয়েটার দিকে তাকিয়ে ধমকে বলল, সমস্যা কি, এভাবে তাকিয়ে আছেন কেন, নিজের কাজ করুন। ওনারকে শ্রেয়সীর রুম দেখিয়ে দিতে বলল। শ্রেয়সী কদম বাড়ানোর আগে রুদ্র তার দিকে একটু ঝুঁকে বলল, শুনো বোকা মেয়ে, নিজের যত্ন নিবে, নিজের জিনিসের অযত্ন আমার একদম পছন্দনীয় নয়, বুঝেছ? কি আজব, আমি তার জিনিস হতে যাব কোন দুঃখে, হুহো, বয়েই গেছে আমার তার জিনিস হতে। শ্রেয়সী দেখল সুদর্শন পুরুষটি দ্রুতবেগে কদম ফেলে বের হয়ে গেল হোস্টেল থেকে। রুমে এসে একা একা কিছুটা শূন্যতা অনুভব করল শ্রেয়সী। নামিদামি হোস্টেল হওয়ায় রুমের সাথেই লাগোয়া ওয়াশরুম রয়েছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল সে। সে তো কত করে বলেছিল তার জন্য যেই হোস্টেল বুক করা হয়েছে সেটাতে নিয়ে যেতে, কিন্তু খবিশ লোকটা কিছুতেই গেল না। আশ্চর্য, এখন তার ভাইকে ফোন করে সে কি বলবে? মাত্র একদিনের দেখাতে লোকটা কেন তার উপরে অধিকার খাটাচ্ছে? সে যেটা ভাবছে সেটা কি করে সম্ভব? হাজারো চিন্তা ভাবনাকে সাইডে রেখে লোকটাকে হাজারটা বকা দিতে দিতে ঘুমিয়ে গেল শ্রেয়সী। আজ রমণীটির পুরো দিনই তো ছিল রুদ্রময়, যেন কত আপন সেই বহুদিনের চেনা সেই পুরুষ, কিন্তু আদতেও কি তাই? ভালো লাগাটা কি শুধুই প্রহেলিকা, নাকি অন্য কিছু? রাতের অন্ধকারে নিস্তব্ধ শহর। এই নিস্তব্ধ অন্ধকারেই সূচনা হয়েছিল এক জঘন্য রহস্যের। আদতে কি সমাধান মিলবে সেই রহস্যের? নাকি অজানাই থেকে যাবে সবার গোপনে? উভয়ের সমাধান যে মিলতেই হবে, না হলে পুরুষটির বুকের অদৃশ্য রক্তক্ষরণ যে বন্ধ হবে না কখনো। পুরুষটি সেটা থাকতে দিলে তো গোপন টেনে হিঁচড়ে খুলে আনবে মুখোশ। অন্ধকার একটি রুমে একজন যুবককে হাত পা মুখ বাঁধা অবস্থায় চেয়ারে বেঁধে ফেলে রাখা হয়েছে। মাথার উপরে শুধু একটি হলদে আলোক রশ্মি জ্বলজ্বল করছে। যুবকটি প্রচণ্ড তৃষ্ণায় গলা মরুভূমির মতো শুকিয়ে গেছে, ঢোক চিপেও তা নিবারণ করা যাচ্ছে না। দুপুর হতে এই মধ্যে রাত পর্যন্ত এক ফোঁটা পানিও দেয়া হয়নি তাকে। যুবকটি বেশ বুঝতে পারছে তাকে কেন আটকে রাখা হয়েছে। ক্ষুধার পরিবর্তে মরণ ভয় বেশি কাবু করছে তাকে, কিন্তু টাকার লোভে সে সামলাতে পারেনি। যুবকটি ভাবনার মাঝেই সশব্দে প্রবেশ দরজা দিয়ে প্রবেশ ঘটল এক সুদর্শন পুরুষের। মুখাবয়বে গাম্ভীর্য তার শিরধার্য। তার পিছু পিছু এলো তার পিয়ে ও কিছু গার্ড। ভেতরে প্রবেশপথে তার পিয়ে আরশাদ তাকে স্মরণ করিয়ে দিল, স্যার এই বেটাই সব নষ্টের মূল, এই বেটাই আপনার পার্সোনাল ফটোগুলো ভাইরাল করেছে। কত বড় সাহস, বেটা আপনাকে কলঙ্কিত করতে চায়। বেটাকে মেরে তেঁতুল গাছের সাথে উল্টো ঝুলিয়ে দিলে তারপর পেতনি হয়ে ঘুরে বেড়াবি শালা শুয়োর। ও সরি সরি স্যার, বেটা মানুষ তো পেতনি হয় না, পেতনা হবে, হ্যাঁ এটাই ঠিক আছে। আরশাদের অতিরিক্ত বাক্য লাভে বরাবরের মতো বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলল সুদর্শন পুরুষটি। হাতের ইশারায় থামতে বলল তাকে। স্যারের আদেশে তৎক্ষণাৎ মুখে আঙ্গুল দিল সে। তো মিস্টার দিহান, টাকার খুব লোভ তাই না আপনার? হুম্মম। কিন্তু সেটা তো আপনি ভুল ব্যক্তির উপরে প্রয়োগ করেছেন মিস্টার। আরও চিন্তা ভাবনা উচিত ছিল আপনার। চা চা শব্দে মুখ দিয়ে আফসোসের সুর তুলল পুরুষটি। কথা টেনে টেনে বলল, তো মিস্টার আপনি কি বলবেন কে আপনাকে এই কাজটি দিয়েছেন, নাকি আমাকে ঘাঁটতে হবে? দেখুন, আমাকে যদি ঘাঁটতে হয় তাহলে এর ফল কিন্তু আপনার জন্য ভালো হবে না, মাইন্ড ইট। বলেই ভয়ঙ্কর এক চাপা হাসি দিল সুদর্শন পুরুষটি। সুন্দর মুখের ভয়ঙ্কর হাসি যেন পুরুষটির মুখে বড্ড বেমানান, কিন্তু তাতে পুরুষটির কিছু যায় আসে না। নীরব ধমকে কেঁপে উঠে চেয়ারে বাঁধা যুবকটির মুখ দিয়ে উমুম শব্দ বের হতেই একজন গার্ড তার বসের আদেশ পেয়ে একটানে নির্দয় এর মতো টেনে খুলে নিল মুখের লাগানো আঠালো বস্তুটি। এবারে যেন নাক মুখ দিয়ে প্রাণ খুলে শ্বাস নিল দিহান নামের যুবকটি। দিহানটি বলল, আমার কোনো দোষ নেই, আমাকে বলা হয়েছিল আপনার সম্পর্কে যে কোনো কেচ্ছা রটিয়ে বদনাম করা। আমি শুধু টাকার জন্য, আমাকে ছেড়ে দিন স্যার। কে? আনিস শেখ? তিনি কে? চট্টগ্রামের এমপি স্যার।
তার লোকেরা আমাকে এই কাজ দিয়েছিল স্যার বলেই শব্দ করে কেঁদে দিল যুবকটি। পুরুষটি অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে হাসল। চট্টগ্রামের এমপি আনিস শেখ, ওয়াও! আমি করি থ্রিলার ফিল্ম। তার সাথে আমার কি লেনাদেনা? সাপ দেখি গর্ত থেকে নিজে নিজেই বের হয়ে আসতে চাচ্ছে আরশাদ। ক্ষতি কি তাতে? খোঁজ লাগাও ডুড। চট্টগ্রামের এমপির ডিটেলস বের করো আরশাদ। জন্ম টু মৃত্যু, অফকোর্স সরি টু সেই, জন্ম টু বর্তমান। এবার তো তার খাতিরযত্ন একটু করতেই হচ্ছে, কি বলো হুম্মম? প্রবেশপথে বের হতে গিয়ে থেমে পুনরায় বলল, এটাকে আপাতত খাতিরযত্নের পরে সসম্মানে হসপিটালের ভর্তি করে এসো কেমন? মুখের আড়ালে সুদর্শন পুরুষটির এ কোন রূপ? আকাশের পূর্ব দিগন্তে রাজত্ব করা সূর্যিমামা রাতের অন্ধকারকে ছাপিয়ে নিজস্ব আলোয় আলোকিত করেছে পুরো ধরণী। পাখির কলকাকলি ও ফোনের রিংটোনের উদ্ভট শব্দে গভীর তন্দ্রা ছুটে গেল শ্রেয়সীর। তা রিসিভ করতেই পিয়ুম জানালো আজকে থেকে শ্রেয়সীকে তার নতুন ভার্সিটিতে যেতে হবে, আরও বলল, আমি বিয়ের ঝামেলার জন্য আসতে পারছি না বনু, আমি তোকে ভার্সিটির লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই প্লিজ একটু ম্যানেজ করে নে, আমি ঢাকায় ফিরেই তোকে সব চিনিয়ে দেব, রাগ করিস না বনু। বাবা তোর সাথে কথা বলবে। কিন্তু সেই সুযোগ আর দিল না, সে আগেই ফোন কেটে দিল শ্রেয়সী। কারো সাথে কথা বলার দরকার নেই তার, সে নিজেই চিনে নিবে সব। বাবার উপর অভিমানে মুখ ফুলালো অষ্টাদশী কন্যাটি। কিন্তু সব সত্য জানলে কি বোকা মেয়েটা বাবার উপর রাগ করতে পারত? শ্রেয়সীর ফোন কাটাতে করুণ চোখে তাকালো পিয়ুম তার বাবার দিকে। ইমতিয়াজ মির্জা গোপন দীর্ঘশ্বাস ছাড়লেন মেয়ের অভিমানে। শ্রেয়সী রেডি হয়ে নিচে নামতেই অবাক হয়ে চেয়ে রইল তার সম্মুখে। অবাকের চেয়ে আশ্চর্যই বেশি হয়েছে সে, এই মুহূর্তে এই লোকটিকে নিজের সম্মুখে কল্পনাও করেনি শ্রেয়সী। কিন্তু এই বজ্রাত গুমরামুখটার কোনো হেলদোল নেই। সে দিব্যি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে নির্বিকার। এভাবে তাকিয়ে থাকবেন না ম্যাডাম, না হলে যে কোনো অঘটন ঘটে যাবে, যেটা এই মুহূর্তে আমি চাইছি না, বুঝেছেন? তাকিয়ে না থেকে উঠে আসুন ফাস্ট। শ্রেয়সী বোকার মতো জিজ্ঞেস করল কোথায়। রুদ্র কটমট করে তার দিকে তাকিয়ে বলল, কেন আমার কোলে আসুন। শ্রেয়সীও বোকার মতো বলে বসল, কিন্তু আপনি তো গাড়ির মধ্যে, কিভাবে কোলে উঠব? রুদ্র তার কথায় হতভম্ব হয়ে চেয়ে রইল। বিড়বিড়িয়ে বলল, এমনি এমনি তো আর আপনাকে ইডিয়েট বলি না। শ্রেয়সীর কথায় চাপা ধমক দিল সে। স্যাট আপ, ইডিয়েট। রুদ্র ধমকে হুঁশ ফিরল শ্রেয়সীর। এতক্ষণ সে ঘোরের মাঝে কি বলেছে বুঝতেই লজ্জায় গোলাপি আভা ফুটে উঠল তার মুখাবয়বে। তার মধ্যে আবারও ধমকে উঠল সে। এই মেয়ে, গাড়িতে উঠো ফাস্ট। সব সময় এই মেয়েকে এক কথা দুবার বলতে হয় তার। শ্রেয়সী চেয়েছিল রুদ্রকে বলে দেবে সে তার সঙ্গে যাবে না, কিন্তু পরবর্তীতে রাগে রুদ্রকে দাঁতে দাঁত চাপতে দেখে ভয় তৎক্ষণাৎ শ্রেয়সী তাড়াহুড়ো করে গাড়িতে চেপে বসতেই গাড়ির দরজার সঙ্গে পা বেঁধে বাম পায়ের জুতো ছিটকে পড়ল অদূরে ঝোপের মধ্যে গিয়ে। ঘটনার আকস্মিকতায় শ্রেয়সী হতভম্ব হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল তার। ইয়া আল্লাহ, এবার কি হবে? সুপারস্টার রুদ্র শুধু অদ্ভুত চোখে সব পর্যবেক্ষণ করে গাড়ি স্টার্ট করল দ্রুত। মুখ দিয়ে কোনো বাক্য ব্যয় করল না সে। সাইজ কত তোমার? রুদ্রর প্রশ্ন শুনে শ্রেয়সী চোখ বড় বড় করে রুদ্রর দিকে তাকালো। মুখ দিয়ে অস্ফুট স্বরে আওয়াজ করল, হোয়াট? জুতোর সাইজ বলো ইডিয়েট। শ্রেয়সী নিজের ভাবনার প্রতি নিজেই বিরক্ত হল। শ্রেয়সী প্রতিউত্তর করতেই রুদ্র ফোন লাগালো আরশাদকে। কিছুক্ষণের মাঝে পিহুর জুতোর সাইজের একজোড়া জুতো এনে ভার্সিটির সামনে এসো দ্রুত। রুদ্র গাড়ি এনে থামালো ভার্সিটির সামনে। শ্রেয়সী নামতে গেলে রুদ্র বাধা দিল তাকে। শান্ত গলায় বলল, নেমো না আরশাদ, আসুক তবেই। পায়ের এক পাটি জুতো না থাকায় চুপটি করে বসে রইল শ্রেয়সীও শান্ত মেয়ের মতো। আরশাদ আসতেই জুতো এগিয়ে দিল সে। আরশাদ তার স্যারকে শ্রেয়সী নামের মেয়েটির সাথে পুনরায় দেখতে পেল, তাও আবার ভার্সিটির সামনে। অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। তার এই পাষাণ স্যার তো পিহুকে ছাড়া কোনো মেয়েকে এতটা গুরুত্ব দেয়নি। কি কারণের? শুধু চোখের দেখা প্রণয়? নাকি অন্য কিছু? শ্রেয়সীকে নামিয়ে দিয়ে আরশাদকে কোনো প্রতিউত্তর না দিয়েই গাড়ি নিয়ে চলে গেল সে। আরশাদ প্রশ্নসূচক চোখে শ্রেয়সী দিকে তাকালে, সে না বোধক মাথা নাড়ল। ভার্সিটির ভিতরে ঢুকতেই তাকে কেউ পিছন হতে নাম ধরে ডাকল।
শ্রেয়সী পিছু ঘুরে দেখল পিহু, সে প্রচণ্ড খুশি হয়ে এগিয়ে গেল তার দিকে। পিহু আনন্দিত গলায় বলল, তোমার আসতে লেট হলো যে? ভাইয়া তো বলল তুমি নাকি এই ভার্সিটিতেই, তাই তো তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, আজই প্রথম। আমি তো কিছুই চিনি না। নো চিন্তা ডুড, আমি আছি কি করতে, সব চিনিয়ে দেব তোমায়। আমি জানি তুমি ঢাকারও কিছুই চিনো না, আমি আর ভাইয়া মিলে তোমায় পুরো ঢাকার শহরটাই মুখস্থ করিয়ে নেব। কোন ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি। হ্যাঁ, চলো তাহলে। শ্রেয়সী কাচুমাচু ভঙ্গিতে বলল, শুনেছিলাম ভার্সিটির প্রথম কয়েকদিন নাকি জুনিয়রদের র্যাগিং দেওয়া হয়। পিহু তাচ্ছিল্যের স্বরে বলল, আরে দূর থামো তো, সেলিব্রিটির বোনকে কে র্যাগিং দিবে শুনি? সেলিব্রিটি? আরে তোমারও তো বুঝতে হবে না, চলো তো, তোমাকে কেউ কোনো র্যাগিং দিবে না। ক্লাসে ওদের আরো নতুন 4জন বন্ধু বান্ধব হলো। সাইমি, রাহুল, আরাফাত ও অন্তিকা। শুরু হলো ওদের 6জনের পুরো ভার্সিটিতে চক্কর কাটা। ভার্সিটির উত্তর পাশে ওরা খুব সুন্দর একটি ভিউ পেল। পুকুর পার, বেঞ্চের মতো সিমেন্ট দিয়ে বাধাই করা পেল ওরা, সেখানেই সকলে বসে পড়ল। একে অপরের সঙ্গে পরিচিত হতে লাগলো। কথার মাঝেই শ্রেয়সী সর্বোচ্চ বিস্ময়কর বিয়টি জানতে পারল। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী একজন সেলিব্রিটি। সেই জন্যই তো শ্রেয়সীর রুদ্রের মুখাবয়টা পরিচিত ঠেকছিল। কিন্তু থ্রিলার মুভি তার এতটা দেখা হয় না, তাই এতটা মনেও ছিল না। যার সঙ্গ পেতে বাকি মেয়েরা মুখিয়ে থাকে, কিন্তু মেয়ে ফ্যানরা তার পাত্তা পায় না। সে মেয়েদের ভিড়ের মধ্যেই যায় না। আর সেখানে শ্রেয়সীকে দুটো দিন কি করে সঙ্গ দিল? কি কারণে তার সাথে ভিন্ন আচরণ? আরও আশ্চর্য হলো তখন যখন শুনতে পেল পিহুর মা বাবা নেই। তারা নাকি পিহুর 2 বছর বয়সেই মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। রুদ্রর তখন বয়স মাত্র 12 বছর। তখন থেকেই নাকি পিহুকে তার দাদু আর ভাইয়া মানুষ করেছেন। পিহু একটা আবদারও অপূর্ণ রাখেনি রুদ্র। সুপারস্টারের এরূপ গুণের কথা শুনে আবেগে আপ্লুত হলো ওরা সকলে। একই সঙ্গে বাবা মার বিষয়টি জানতে পেরেও দুঃখ প্রকাশ করল। শ্রেয়সী কেন যেন অজান্তেই মনটা খারাপ হয়ে গিয়েছে, কেন সে তা ঠিক ঠাহর করতে পারছে না। ওদের থেকে বিদায় নিয়ে শ্রেয়সী হস্টেলে চলে এলো। পিহু তার সঙ্গে যাওয়ার জন্য জোর করলেও সে গেল না, তার কিছুই ভালো লাগছে না। অজানা ব্যথায় বুক মাঝারে চিনচিন ব্যথা হচ্ছে। হস্টেলের রুমে এসে শ্রেয়সী শটান হয়ে শুয়ে পড়ল। হস্টেলে অনেকে থাকার কথা থাকলেও ভাগ্যক্রমে সে একা থাকে। এটা কি শুধুই ভাগ্যক্রম নাকি রুদ্রের কারসাজি? অদ্ভুতভাবে তাকে খাবার একটা মহিলা সব সময় এসে দিয়ে যায়, সেগুলো দেখে শ্রেয়সীর মনেই হয় না এটা হস্টেলের খাবার। ভাবনার ঘোরেই ঘুমিয়ে গেল শ্রেয়সী। ফোনের রিংটোনের বিরক্তিকর শব্দে ধরফরিয়ে উঠে বসল সে। ফোন হাতে নিয়ে দেখল সে রাত 8টা বাজে। পুনরায় ফোন বাজতেই তা রিসিভ করল সে। শ্রেয়মীর মা তুলি বেগম বললেন, কেমন আছিস শ্রেয়সী? এই মানুষটার প্রতি সে প্রচণ্ড রকমের দুর্বল। শ্রেয়সী প্রতিউত্তর করল, ভালো মা, তুমি কেমন আছো? বড় মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছ? তুলি বেগম ওড়নার আঁচলে নিজের চোখ মুছলেন। স্বামীর করা অপরাধের শাস্তি তার মেয়েদের দিচ্ছেন। একজনকে বিদেশের মাটিতে পাঠালো, আরেকজনকে দূর শহরে। কিন্তু তা তো আর মেয়েদের বলা যায় না। মেয়ের অভিমান ঠিক বুঝতে পারল মায়ের মন। তিনি বললেন, হ্যাঁ, সে তো কালই চলে গেছে। তোর সাথে তো শেষ দেখাটাও হলো না। শ্রেয়সী দীর্ঘশ্বাস ফেলল, তার কিছু বলার নেই। মায়ের সঙ্গে কথা বলে কিছুটা ভালো লাগছে তার। মনটা এখন তার অনেকটাই হালকা। তোর মন খারাপের দেশে যাব অনেক ভালোবেসে। তোর মনটা ভালো করে যাব প্রেমের খেয়ায় ভেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে ভালোবেসে নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। গান শেষে করতালিতে মুখরিত হয়ে উঠল পুরো পুকুর পাড়ের এরিয়া। শ্রেয়সীরা সকলে ক্লাস শেষে এখানে এসে আড্ডা দিচ্ছিল। তখনই পাশ হতে একদল সিনিয়র ভাইয়ের মধ্যে থেকে একজন গান গাইতে আরম্ভ করল। অনেকে তাদের গান শুনে এগিয়ে যাওয়ায় তারাও গিয়েছিল। ছেলেটার গলাটা চমৎকার। নাম তার অন্তু। ভিড়ের মাঝে হঠাৎ সে শ্রেয়সীর দিকে আঙুল তাক করে ডাকল, এই শুনছো, এদিকে এসো। শ্রেয়সী নিজের দিকে আঙুল তাক করে বোঝালো, আমি। হ্যাঁ হ্যাঁ, আসো। সকলের সঙ্গে সে নিজেও অবাক হলো, তবুও এগিয়ে গেল। শ্রেয়সী খাপছাড়া গলায় বলল, জি বলুন, কি দরকার? তোমার নাম কি মেয়ে?
শ্রেয়সী কোনো প্রত্যুত্তর করল না, উল্টো বলল, সরি ভাইয়া, আমি আপনাকে আমার নাম বলতে ইচ্ছুক নই। যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওরা 6 জন ভিড় থেকে বের হয়ে এলো। অন্তিকা যেতে যেতে বলল, তুই এমন করলি কেন রে? শ্রেয়সী নামটা বললে কি হতো? অন্তু ভাইয়া লাস্ট ইয়ারের ফার্স্ট বয়। তার সাথে তো অভদ্রতা করা হলো, তাই না? শ্রেয়সী আবারও বলল, ফার্স্ট বয় হলে আমার কিছু যায় আসে না অন্তিকা। তাকে আমি আমার ব্যাপারে বলার প্রয়োজন বোধ করছি না বর্তমানে। মানুষের স্বভাব চরিত্র দেখে মানুষ চিনতে শেখ, তাদের কথার পিছনে লুকিয়ে থাকা গোপন কথা বুঝতে শেখো। পিহু শ্রেয়সীর এরূপ আচরণে অবাক হলো, সঙ্গে খুশিও। রাতে ভোজনের সময় পিহু শ্রেয়সীর কথা উঠালো। রুদ্র কিছু বলল না। সে নিশ্চুপ ভাবে খেতে খেতে আরশাদের বলা কালকের শিডিউলের কথা শুনছিল। হঠাৎ পিহু অন্তু ছেলেটার সমস্ত কথা উঠালেই রুদ্র জিজ্ঞেস করল, তোদের কি ডিস্টার্ব করেছে কোনোভাবে? পিহু মাথা নাড়ল, বলল, ডিস্টার্ব করলেও তাকে থামানোর ক্ষমতা এই পিহুর আছে ভাইয়া। রুদ্র নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হাসল। দাদু কথা ঘুরালেন, বললেন, আমার দিদিভাইকে কাল সঙ্গে নিয়ে আসবি কিন্তু পাক্কা বুঝছস দাদু ভাই? রুদ্র ভ্রু কুচকালো, প্রত্যুত্তর করল, আমি কেন তাকে যাব পিহু বলো। তোরাক করে সে উঠে গেল খাবার ছেড়ে। রুমে এসে রুদ্র আরশাদকে জিজ্ঞেস করল, কোনো আপডেট? না স্যার, এখনো নয়, তেমন কোনো ক্লু তার ব্যাপারে পাচ্ছি না। আনিস শেখ নাকি 20 বছর যাবত ওখানকার এমপি। তার কাজ সম্পর্কে কোনো প্রমাণ তো নেই স্যার। রুদ্র রক্তচক্ষু নিয়ে তাকালো আরশাদের দিকে। ভুলে যেও না চৌধুরী সাহেব কিন্তু তখন চট্টগ্রামেই ছিলেন। প্রত্যেকটাকে খুঁজে বের করে জন্ত পুঁতে ফেলব। যেভাবে হোক তার কাজের হদিস আমার চাই। দরকার হয় সব থানায় তল্লাশি লাগাও। প্রয়োজনে টাকা ডালো। টাকার গাছ তো অকাজের জন্য লাগানো হয়নি। রুদ্র গাড়ির চাবি সঙ্গে নিয়ে হনহন করে নিচে নেমে আসলো। আরশাদ ভয়ে কাঁপতে লাগলো, তার স্যার প্রচণ্ড রেগে গেছে, কি করবে তা আরশাদ এই মুহূর্তে জানে না। রাগের মাথায় সুপারস্টার মাস্ক পরল কিনা কে জানে। ভাবনা থেকে বেরিয়ে সেও চলল রুদ্রর পিছু পিছু, কিন্তু আফসোয়া রুদ্রর নাগল সে পেল না। রাত তখন 11টা 12 মিনিট। ঘুমের মাঝে বিরক্তিকর ফোনের রিংটোনের শব্দে ঘুমের মাঝেই ভ্রু কুঁচকে গেল শ্রেয়সীর। অর্ধচেতন অবস্থায় কানে তুলল মুঠোফোনটি। ফোন রিসিভ করে কানে নিতেই অপর পাশ হতে ভেসে এলো গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর। জাস্ট 5 মিনিটে নিচে নেমে এসো। ধরফরিয়ে উঠে বসল শ্রেয়সী। ফোন কান হতে নামিয়ে চক্ষু তারায় ঠাহর করে দেখল সম্পূর্ণ অচেনা একটি নম্বর। অচেনা নম্বর থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে পুনরায় ফোন কানে নিল সে। কে কে বলছে? আবারও একই স্বর, আপনি একটু নিচে নেমে আসুন ম্যাম, জাস্ট 5 মিনিটে। অচেনা নম্বরের পরিচিত কণ্ঠস্বর চিনতে একদম ভুল হয়নি শ্রেয়সীর। পুরুষটির ব্যঙ্গার্থক বাক্যব্যয় ও বুঝতে পারল এক লহমায়। ঝট করে ফোনটা কেটে দিল শ্রেয়সী। এত রাতে তার কাছে আসার হেতু কি এই পুরুষের? সে কেন একজন পুরুষ মানুষের সাথে এত রাতে দেখা করতে যাবে? তার যেন তেন কেউ নয়, সেলিব্রিটি। মানুষজন দেখলে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। আগের বার সামান্য কারণেই কি একটা হযবরল কাণ্ড ঘটালো মিডিয়া। ভাঙ্গিস তার মুখাবয়ব স্পষ্ট ঠাহর করা যায়নি। বাবা জানলে তাণ্ডব হতো। যতই সে বাবার সাথে অভিমান করুক, সে তো এখানে পড়তেই এসেছে। গ্রামের তার বাবার নামই খারাপ হতো। কিছুক্ষণ দোনা মোনা করে 5 মিনিট হহুত আগেই পার করে নিচে নেমে আসলো সে। সামনের পুরুষটিকে দেখে হতভম্ব হয়ে গেল সে। হবে নাই বা কেন? পরনে কালো টি শার্ট, বাসায় পরা একটি রংচটা অ্যাশ রঙের ট্রাউজার, সেট করা চুলগুলো অগোছালো। সেই অদ্ভুত বেশেই বেশ সাবলীলভাবে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে গাড়ির দরজা। সুপারস্টারের এমন অগোছালো বেশভূষা একদম অভাবনীয়। শ্রেয়সী এগিয়ে গেল তার দিকে। কি ব্যাপার বলুন, সুপারস্টারের আমার কাছে কি দরকার? সম্বোধনের পরিবর্তন শুনে রুদ্র নিঃশব্দে হাসল। তবে বলল না কিছুই। কিছুক্ষণ একভাবে তাকিয়েই থাকল। শ্রেয়সী এবারে প্রচণ্ড বিরক্তি বোধ করল। কি সমস্যা? এবারে ও রুদ্র নিরুত্তর। আমি যাচ্ছি বলেই সে কদম বাড়ালো। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? আপনি তো থাকতে ও বলেননি নায়ক সাহেব, তাই না? চুপ, একদম চুপ। এমন ছটফট করছো কেন? একটু চুপটি করে দাঁড়ো বোকা মেয়ে। আর দাঁড়াতে কষ্ট হলে গাড়িতে বসো।
শ্রেয়সীর দাঁড়িয়ে থাকতে সত্যি ভালো লাগছে না, রুদ্র কি তা বুঝতে পারল। সে পেছনের সিটের দরজা খুলে দিয়ে বলল, বসো, দাঁড়িয়ে ঘেমে যাচ্ছ, গাড়ির ভেতরে এসি আছে। তোর এসির আমি খ্যাতাপুরি রে খাইস্টা নায়ক। আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এক্ষুন আদিক্ষেতা করা হচ্ছে। বসবো না তোর গাড়িতে। তুই বসো। রুদ্র তাকে এখনো চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এবারে ধমক দিল। কি ব্যাপার, কথা কানে যায় না? কথা দুবার রিপিট করতে হয় কেন? শ্রেয়সী পিটপিট করে কয়েকবার চোখের পাতা উল্টালো এবং চট করে পেছনে ঘুরে দ্রুত কদমে হাঁটতে শুরু করলো। রুদ্র কিচ্ছুটি বলল না। কত বড় খাইস্টা লোক, তাকে ডেকে নিয়ে গিয়ে ধমক দেয়, চুপচাপ করে দাঁড় করিয়ে রাখে। শ্রেয়সী রুমে ঢুকতেই ফোনে এসএমএস এলো। পরবর্তীতে ওড়না ছাড়া আর কখনো আমার সামনে আসবে না। আর এসব কি পোশাক পরেছো ছেলেদের? জিন্স পরেছো কেন? খবরদার আর পরবে না। এত পাতলা কাপড় পরে আর কখনো আমার সামনে আসবে না, বুঝেছো মেয়ে? মেসেজ পরে শ্রেয়সী তবদা মেরে বসে রইল। আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সত্যিই সে একটা পাতলা টি শার্ট পরেছিল, ভিতরের বক্ষবিভাজনের এর গঠনও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি! এরকম পোশাকে সে কি করে একটা পুরুষ মানুষের সামনে যেতে পারল? কি করে এতটা কেয়ারলেস হলো সে? ছি! রুদ্রকে সে গালি দিয়ে একদম ধুয়ে দিল, অসভ্যের মতো আবার তাকে এসব চোরাও করে বলা হচ্ছে। বেয়াদব পুরুষ মানুষ। নায়কদের আসলে চোখই খারাপ, সবসময় ছুক করে না। পছন্দ যখন নয় তাহলে এমন করে দাঁড় করিয়ে রেখে ড্যাব ড্যাব করে দেখছিলি কেন রে? অসভ্য নায়ক। হঠাৎ মেঘ গুরুম গুরুম করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। শ্রেয়সী দৌড়ে গেল বেলকনিতে, অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্র সেখানেই ওখানেই একইভাবে দাঁড়িয়ে। কি আশ্চর্য, লোকটা এভাবে কেন রয়েছে? নিতু মেসেজ করল, দাঁড়িয়ে আছেন কেন, ভিজে যাচ্ছেন তো নায়ক সাহেব। গাড়িতে উঠুন। হাতের ইশারায় শ্যাসী ওকে ফোন দেখালো। রুদ্র তার গাড়ির ডোর খুলে মোবাইল হাতে নিয়ে মেসেজ দেখে বাধ্য ছেলের মতো ভিতরে বসল। মেসেজ করল, আমার সামনে এভাবে আসতে নিষেধ করেছিলাম কিন্তু তোমায় বোকা মেয়ে। শ্রেয়সী চট করে রুমে চলে এলো, ইসচ্ছি সে আবারও ভুল করল। এখন তো বৃষ্টির ছাটে হালকা ভিজে গিয়েছে তার টি শার্ট খানা। উফ, অসহ্য। রুদ্র বাড়ি ফিরলে আরশাদ অস্থির হলো, একি স্যার, আপনি এভাবে ভিজলেন কিভাবে? বকার মতো কথা বলবে না, বাইরে বৃষ্টি হচ্ছে আরশাদ। আরশাদ জিভ কাটল, বলল, আমি তো আপনার টেনশনে বৃষ্টির খেয়াল রাখতে ভুলেই গেছি। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, সামনে থেকে সরো। তোমাকে যেই কাজ দেওয়া হয়েছে সেটা করো। পিহু প্রচণ্ড মন খারাপ। তার প্রিয় মানুষটার সাথে কথা হয় না, দেখা হয় না অনেকগুলো দিন। কি কমতি আছে তার মাঝে, কেন লোকটা তার সাথে এমন করে? আর কতগুলো দিন মানুষটার কণ্ঠ না শুনে তার থাকতে হবে? লোকটা যতই রাগ করুক, এবার ফোন দিবেই। করুক না একটু রাগ, তবুও তো কথা বলবে। অনেক কষ্টে ভাইয়ের নর্মাল ফোন থেকে সে এই নম্বর জোগাড় করেছে। আগেরটা তো বন্ধ। হ্যালো। পিহু হৃদমাঝারে গভীর শীতলতা অনুভব করল। লোকটা একটু খানি স্বরে তারও যে আটকে থাকা নিঃশ্বাস বের হয় নিঃশব্দে। কেমন আছেন পিয়ম ভাই? ভালো। রাত 12টার সময় কোন ভদ্র ঘরের মেয়ে একটা পরপুরুষকে ফোন দেয় বল? লোকটার এমন ধারালো কথায় কষ্ট পেলেও তা আমলে নিল না পিহু। আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি। প্রয়োজন মনে করছি না। ফোন রাখো। আপনি ঢাকা আসবেন কবে পিয়ম ভাই? তোকে ফোন রাখতে বলেছি। নেক্সট টাইম আমাকে ফোন দিবি না। পিয়ম ভাই ফোন কেটে দিল। হতাশ হলো সে। এমন কেন করে লোকটা? ভাইয়ের বন্ধু তাই ব্যাপারটা ভাইয়াকে বলতেও অস্বস্তি হচ্ছে তার। অন্য কেউ হলে ভাইয়াকে বলে সব আদায় করে নিত সে। লোকটাকে সে শুধুমাত্র তার অনুভূতি বোঝানোর জন্য সময় দিচ্ছে। সে কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে। একবার শুধু ঢাকা আসুক সে, এই পিহু কি চিজ তার ভালোবাসা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে সে। রুদ্র তার লক্ষ্যে পৌঁছে যাক। তখন তার ভাইকেও বলবে সে। আজ পর্যন্ত কোনো আবদার তার ভাই অপূর্ণ রাখেনি। ফোন কেটে পিয়ম ভাবনার অতলে গেল। পিয়ম একজন সিআইডি অফিসার। এ কথা শ্রেয়মী ছাড়া আর কেউ জানে না, এমনকি তার বাড়ির আর একটা মানুষও নয়। সবাই জানে সে ঢাকায় একটা কোম্পানিতে জব করে। শ্রেয়সীও কিছু জানত না, কিন্তু কিছু দিন আগে কিছু ইম্পর্ট্যান্ট কথা শুনে ফেলায় তাকে বলতে হয়েছে বিষয়টি।
তার যখন এই পোস্টে জয়েনিং হলো তখন রুদ্র বাংলাদেশে ছিল না। আজ থেকে 6 বছর আগে পিয়ম ও রুদ্র একই ভার্সিটি থেকে পড়াশোনা করত, তখন থেকেই তাদের অটুট ফ্রেন্ডশিপ। কিন্তু হঠাৎ করেই রুদ্র তাদের ভার্সিটির কাউকে কিছু না জানিয়ে ইউএসএ চলে যায়। রুদ্র দাদুর কাছে পিয়মোর বিষয়ে জানতে গিয়েছিল, কিন্তু ভদ্রলোক বললেন তার নাতি পড়াশোনার জন্য গিয়েছে সেখানে। ঠিক তার 2 বছর পরেই 14 বছরের পিহুকেও নিয়ে যাওয়া হয় রুদ্রের কাছে। তা শুনে প্রচণ্ড আশ্চর্য হয়েছিল পিয়ম। পিহুও নাকি পড়াশোনা করতে গিয়েছে সেখানে। তার ছোট্ট পিহুকে নেওয়ার কি দরকার ছিল? যোগাযোগই বা কেন বন্ধ করল? মেয়েটাকে সে সেই 8 বছর ধরে ভালোবেসে আসছে, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছুটি আছো করতে দেয়নি সে। 4 বছরের মাথায় রুদ্র দেশে ফিরে আসে একদম অন্য লুকে। রুদ্রের আগের ছিমছাম দেহ, সেই রোগাপাতলা শরীর সবই একদম রূপকথার রাজ্যের রাজার মতো চমৎকার আকর্ষণীয় হয়ে গিয়েছিল সবার কাছে। পিহুকে ও সঙ্গে নিয়ে এসেছিল। তার ঠিক 1 বছর আগেই ট্রেনিং করার মাধ্যমে ডিফেন্সে তার জবটা হয়ে যায় সবার অলক্ষ্যেই। রুদ্রকেও আর এই বিষয়টা জানানো হয়নি। 1 বছরের তার চাকরির জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কতবার হাসপাতালে ছিল। নিজের ভালোবাসার মানুষটাকে সে অনিশ্চিত ভবিষ্যতে রাখতে চায় না, তাই তো তার প্রতি এই আচরণ। তারও যে খুব কষ্ট হয়, কিন্তু বোকা মেয়েটাকে তা বোঝাবে কি করে সে? দেশে আসার পরেই রুদ্র চমৎকারভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছে। 2 বছরে 10টা মুভি রিলিজ করেছে চমৎকারভাবে। কোনো মুভির একাংশেও রোমান্টিক না হওয়া সত্ত্বেও প্রতিটা মুভি খুব দারুণভাবে হিট করে গেছে। দেশে আসার পর রুদ্র তার খোঁজ নিয়েছে প্রথমে। তাদের বন্ধুত্ব এখনো অটুট। কিন্তু পিয়ম অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করেছে। এই এত জনপ্রিয়তা পাওয়ার পরেও সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর মধ্যে কোনো ভাবাবেগ নেই। মনে জয় যেন এটা তার বা হাতের মোয়া। নিস্তিতুচ্ছ বিষয় সব। এত জনপ্রিয়তা পাওয়ার পরেও কোনো প্রেস মিডিয়ার ধার সে ধারেনি। অন্য নায়কদের যেমন একে অপরের সঙ্গে সংঘাত, কিন্তু রুদ্র এসবের কিছুতেই নেই। খুব সামান্য যতটুকু না করলেই নয়। তার না আছে কোনো নায়কের সাথে ভাব, না আছে কোনো নায়িকার সাথে, না তার বিষয়ে কোনো ব্যাড নিউজ। রুদ্র বেশিরভাগ মুভির শুটিং করে ভিন্ন ভিন্ন দেশে। সে যখন কোনো প্রডিউসারকে বলে সে এখন লন্ডনে বা ক্যালিফোর্নিয়ায় শুটিং করতে চায়, প্রডিউসারদের কাছে তাই সই। খুব গভীরভাবে কেউ লক্ষ্য করলে বোঝা যাবে রুদ্রর কাছে এই পেশাটা শুধুমাত্র একটা খেলা। পিয়ম জানে না তার অনুমান কতটা সত্য। পিহুর সাথে কথা বলার আগেই তাকে উপর মহল থেকে কল করা হয়েছিল। তাদের টিমকে এক অত্যন্ত কঠিন সত্যের তদন্ত করতে দেয়া হয়েছে। কয়েক বছর ধরেই নাকি একটা দল গোপনভাবে কাজ করে যাচ্ছে দেশের জন্য, নাম হোয়াইট স্নাকস। সে দেশে একটা বিভ্রাট ছড়াচ্ছে। দেশের প্রতারক দেশদ্রোহীকে বের করে তাদের কালো বাজারির সব তথ্য ফাঁস করছে। যদিও দেশদ্রোহীদের ধরিয়ে দেয়া ভালো কাজ, তাই সরকার থেকে এই নির্দেশনা। তাদের সন্ধান পেলে সরকারের আরও সুবিধা হবে। হোয়াইট বলে নিজেকে সে কি প্রমাণ করতে চায়? সে নিরপরাধীদের কোনো শাস্তি দেয় না। সেই হোয়াইট স্নাকসের বিষয়েই খোঁজ নিতে বলা হয়েছে তাদের টিমকে। সেই কাজে তারা কতটা সফল হবে জানে না তারা। যেখানে বড় বড় অফিসারগণও তার কিচ্ছু করতে পারেনি, তবুও চেষ্টা করতে ক্ষতি কি? কালই ঢাকা ব্যাক করবে সে। কাল রাতে বর্ষণের দরুন মাঠ ঘাটের সমস্ত ঘাসেরা যেন তাদের সতেজতা ফিরে পেয়েছে নতুনভাবে। কি চমৎকার লাগছে তাদের। মাটি হালকা ভেজা ভেজা। তার মধ্যে রুদ্র আরশাদকে সঙ্গে নিয়ে বের হয়েছে জগিংয়ে। পুরো 1 বছরের শিডিউল শুটিং সব বাংলাদেশে সেট আপ করো আরশাদ। এখান থেকেই সব ডিল করার ব্যবস্থা করো। আরশাদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইল তার স্যারের দিকে। যেখানে নেক্সট মান্থে তাদের দুবাই যাওয়ার প্ল্যান, সেই বান্দা তার সব কাজের শিডিউল বাংলাদেশে সেট করতে বলছে, তাও আবার 1 বছরের। এখন শুধুমাত্র তার জ্ঞান হারানোরই বাকি আছে। বাকি তথ্য বলো, আর কিছু জানতে পেরেছো? জি স্যার, আনিস শেখের ছেলে আরুশ শেখ শুনলাম সে নাকি কিছু কালো বাজারির সঙ্গে যুক্ত। শুধু সে? ওকে সেসব বাদ দাও, এগুলো জেনে আমার কাজ নেই। আসল কথা বলো, ইলিয়াস চৌধুরীর সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা? না স্যার, সে বিষয়ে কিছু জানতে পারা যায়নি।
যাবে না কেন রাবিশ? বসে বসে কি ঘাস কাটো সবগুলো ইডিয়েট কোথাকার। ইলিয়াস চৌধুরীর সমস্ত পুরনো ফাইল ঘাটো নতুন করে। সঙ্গে যোগ করো তার বের করা সমস্ত পেপারস। নিশ্চয়ই সে কোনো ক্লু রেখে গেছেই তার ভবিষ্যতের জন্য। সে এত কাঁচা খেলোয়াড় ছিল না। জাস্ট চেক ইট। গায়ের জোর দিয়ে নয়, মস্তিষ্ক কাজে লাগাও। আউট। কথা বলতে বলতে ততক্ষণে পুনরায় রুমে ফিরে এসেছে পুরুষটি। গায়ের গেঞ্জি খুলে ছুঁড়ে মারল কাউচে। ফোন হাতে নিয়ে ডায়াল করলো একটি নম্বরে। সকাল তখন 8:04 ঘরে। একবারে তা ধরল না কেউ। পুরুষটি থেমে থাকলো না, পুনরায় কল লাগালো। ডায়ালকৃত ফোনটি ওপাশ হতে রিসিভ হতেই ভেসে এলো এক মিষ্টি ঘুম জড়ানো কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? ফোন রাখো কই মেয়ে। একবারে তোমাকে কোনো কাজে পাওয়া যায় না। এমন থাপড়াবো যে সব এক লহমায় শুনতে শুরু করবে মেয়ে। আমাকে জ্বালিয়ে খুব শান্তিতে ঘুম দেওয়া হচ্ছে হুম। শ্রেয়সী চট করে উঠে বসে পড়ল। এত সেই সুদর্শন রাগী পুরুষটি। তার কাছে সাত সকালে কি কাল রাত ভোর পীড়া দিয়েও কি শান্তি হয়নি লোকটার। এখন আবার তার কলিজার ঘুমটা ভাঙিয়ে দিল। আবার তাকেই কথা শোনাচ্ছে। এই লোকের আস্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। সে শুধু দেখে চলেছে। কি ভেবেছে কি সে সুপারস্টার হয়েছে বলে কি তার সব কথা শুনতে হবে নাকি? শ্রেয়সী কণ্ঠে প্রচণ্ড বিরক্তি ঢেলে বলল, কি ব্যাপার, আপনি আমাকে এই সাত সকালে ফোন দিয়েছেন কেন? কেন ফোন দিয়েছি সেটা কি এখন তোমাকে বলতে হবে? শুনো মেয়ে, এই রুদ্র প্রতাপ চৌধুরী তার কাজের কৈফিয়ত কাউকে দেয় না, বুঝেছ? না বুঝিনি, আপনি আমাকে আর ফোন দিবেন না অভদ্র লোক। বলেই সে চট করে ফোনটা কেটে দিয়ে বুকে থুতু দেওয়ার ভঙ্গি করল। কি ধারালো অস্ত্রের মতো কথা, মনে হচ্ছিল এখনই শ্রেয়সীর সব ফুটো হয়ে বের হয়ে যাবে। অফো। বকা মেয়ে, তোমাকে কল কাটতে বলেছি হুম, বেশি সাহস খুব বেড়েছে। থাপড়িয়ে দাঁতের পাটি খুলে নেব বেয়াদব। পুনরায় মেসেজ দেখে আঁতকে উঠল মেয়েটা, এসব কি উফো। কেন এই লোক তার পিছু লেগেছে? তার ভাইকে তো ব্যাপারটা জানাতে হচ্ছে। ক্লাস শেষে শ্রেয়সী, পিহু, সাইমি, রাহুল, আরাফাত, অন্তিকা সকলে বের হলো নিজ নিজ গন্তব্যে। কিন্তু ভার্সিটির গেটের সামনে সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর গাড়ি দেখে অবাক হয়ে গেল সকলে। কিন্তু গাড়িতে সুপারস্টার নেই, রয়েছে শুধুমাত্র আরশাদ। সাইমি ফিসফিস করে বলল, আরে এটা ফুটাছাদ না, গড়িতে বসা। সাইমির কথা শুনে হতভম্ব হয়ে গেল ওরা পাঁচজন। ফুটাছাদ মানে? আরে ওই আরশাদ বেটা, ফুটাছাদ। একদিন হলো কি জানিস, সুপারস্টারের শুটিং দেখতে গিয়েছি, এই লোক দেখি শুধু একবার এই দিকে দৌড়াচ্ছে তো ওই দিকে দৌড়াচ্ছে, কিন্তু ব্যাটার আসল জায়গার প্যান্ট দেখি ফুটা। এই ফুটাছাদ, আপনার তো নিচের জায়গা মতো ফুটা, চেক করুন। আমি বলতেই সে নিচে দিকে তাকিয়ে একবার আমার দিকে তাকিয়ে এক দৌড়ে একদম শুটিং স্পট থেকেই উধাও। বলতেই খিলখিল করে হেসে দিল সাইমি। রাহুল বলল, বলিস কি মামা, একদম জায়গা মতো ফুটা, ফুটাছাদ একদম পারফেক্ট নাম দোস্ত। আরাফাত রাগর করে বলল, কি ব্যাপার সাইমি, তোর চোখ তো দেখছি একদম ভালো নয়, যেখানে সেখানে চোখ চলে যায়। জামাই খোঁজ লাগাবো নাকি দোস্ত? এই একদম বাজে কথা বলবি না, চুপ তুই। ওদের দেখে আরশাদ গাড়ি থেকে নেমে এলো, ম্যাম আপনাকে আমার সাথে যেতে হবে একটু। সাইমি ধমকে উঠল তাকে, এই কেন কেন, শ্রেয়সীকে দিয়ে আপনার কি কাজ? ও তো আর সেলাই জানে না যে আপনার প্যান্টের ফুটো সেলাই করে দিবে। সাইমির দিকে তাকিয়ে আপনা আপনি কপাল কুঁচকে গেল আরশাদের। সেদিনের মেয়েটা না অসভ্য মেয়ে মানুষ। সাইমির কথার জবাব দিল না সে। উল্টো পুনরায় বলল, ম্যাম চলুন, দেরি হলে স্যার রেগে যাবেন। শ্রেয়সী যেতে না চাইলেও পিহু তাকে জোর করে পাঠালো। ওরা পিহুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো, সেদিন নিউজে দেখলাম প্রায় শ্রেয়সী মতো দেখতে একটা মেয়েকে সুপারস্টারের সাথে। যদিও মেয়েটার ঘোলা চেহারা দেখে অন্য কেউ বুঝবে না যদি না শ্রেয়সীকে কেউ তেমন ভাবে না লক্ষ্য করে। আমরা নিশ্চিত ওটা শ্রেয়সী ছিল, কি ব্যাপার বলতো পিহু। আজ আবার ডাক পড়ল তার, তাও আবার কার, যার মেয়ে ঘটিত কোনো বিষয় নেই। কি ব্যাপার বলে তো মামা, কুচকুচ হতা হে ক্যা, হুম হুম। পিহু কি বলবে বুঝে পেল না, তোরা শ্রেয়সীকেই জিজ্ঞেস করিস, আমি এই ব্যাপারে কিছু জানি না ভাই। আমি যাচ্ছি, লেট হচ্ছে, দাদু অপেক্ষা করবে আমার জন্য বলেই মেকি হাসি দিয়ে চলে গেল পিহু। ওরা চারজন আশ্চর্য হয়ে তাকিয়ে রইল শুধু।
এরা শুরু করেছেটা কি আজীব। আরশাদ শ্রেয়সীকে নিয়ে এসেছে একদম রুদ্রের শুটিং স্পটে তার ভ্যানিটি ভ্যানে। শ্রেয়সীকে দিয়ে আরশাদ চলে গেল। শ্রেয়সী প্রচণ্ড বিরক্তি নিয়ে রুদ্রের দিকে কথা ছুড়ে দিল, কি সমস্যা আপনার, এখানে কেন ডেকে এনেছেন আমাকে? রুদ্র হাতের ইশারায় মেকআপ ম্যানকে বেরিয়ে যেতে বলল। ডেকে এনেছি, কাজ আছে তাই। রুদ্রের জবাবে মোটেও সন্তুষ্ট নয় শ্রেয়সী। কাজ আছে মানে? কাজ আছে মানে কি? আপনার সাথে আমার কোনো কাজ ছিল, কই আমার তো মনে পড়ছে না। বেশি কথা বলো না মেয়ে, আই ডোন্ট লাইক। জাস্ট কিপ ইউর মাউথ শাট। শ্রেয়সী বিরক্তি নিয়েই দাঁড়িয়ে রইল। কত বড় অভদ্র লোক, তাকে একটু বুঝতেও বলল না। আরশাদ এলো তার কিছুক্ষণ পরেই, সঙ্গে একজন কালো কোটটাই পরা ব্যক্তি, দেখে মনে হচ্ছে উকিল টুকিল। সে যাই হোক তাতে তার কি। রুদ্র কিসের কাগজে যেন সাইন করল। সেটা শ্রেয়সীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, হেই সাইন ইট। শ্রেয়সী অবাক চোখে রুদ্রর দিকে চাইল। সে কেন সাইন করবে, কি আজব? আমি কেন সাইন করতে যাব? আমি বলেছি তাই। সাইন না করে এক পা বাইরে বের করতে পারবে না, চেষ্টা করে দেখতে পারো। রাগে তার গা চিরবিরিয়ে উঠল। রুদ্র আরশাদকে বেরিয়ে যেতে বলল লোকটাকে সঙ্গে নিয়ে। শ্রেয়সী চট করে উঠে দাঁড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে এসে তার কলার চেপে ধরল। কি পেয়েছেনটা কি আপনি? যখন যা বলবেন তাই করতে হবে আমায়। নিজের পছন্দের হস্টেলে দিয়ে আসবেন, রাতে রুম থেকে বের হতে বলবেন, উঠিয়ে নিয়ে আসতে বলবেন। রুদ্র শ্রেয়সীর হাত দুখানা খুব যত্ন করে ধরল, তাদের নিঃশ্বাস ছুঁই ছুঁই একে অপরের একদম কাছাকাছি। সেই দিকে কি হুঁশ আছে মেয়েটার? যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তাই তো এই ব্যবস্থা। আমার কলার ধরার সাহস তোমায় দেইনি মেয়ে। ফার্স্ট এন্ড লাস্ট। পরবর্তীতে এটা ক্ষমা করা হবে না মোটেও, যথেষ্ট শাস্তি পেতে হবে তোমায়। চুপচাপ ভালো মেয়ের মতো সাইন করো। রাগ দেখাতে বাধ্য করো না, তোনার জন্যই অক্লান্তিকর হবে। সো সাইন ইট। শ্রেয়সী কি বলবে ভেবে পেল না, লোকটা কেন তার প্রশ্নের জবাব দেয় না, লুকোচুরি তো তার ভালো লাগছে না। সে চুপচাপ সাইন করে দিল, কোনো প্রশ্ন করল না। সাইন শেষে আর এক মুহূর্ত ও দাঁড়ালো না, শব্দ করে ভ্যানিটি ভ্যানের দরজা লাগিয়ে গটগট পায়ে বের হয়ে গেল শ্রেয়সী। দেখে নেবে সে এই লোককে, হুহো। তুলি বেগম হন্তদন্ত হয়ে স্বামীর নিকট গেলেন ফোন হাতে। ফোনের ওপারে আনিস শেখ, ভয়ে তুলি বেগমের বুক কাঁপছে। ইমতিয়াজ মির্জার স্ত্রী হাত হতে মুঠোফোনটি নিজের কবজায় নিলেন। বলুন এমপি সাহেব। কি খবর ইমতিয়াজ মির্জা? সামান্য একটা প্রস্তাবই না হয় পাঠিয়েছিলাম। তার জন্য এক মেয়েকে বিদেশে পাঠালেন আরেক জনকে ঢাকায়। কি ভেবেছিলেন কিছু জানতে পারবো না? দাড়ি। আবারও বলছি, আমার কথাটা পুনরায় ভেবে দেখবেন মির্জা সাহেব। আপনার চেয়ারম্যান গিরি নাও থাকতে পারে। হেট দিচ্ছেন। অফকোর্স চেয়ারম্যান সাহেব। ফোন কেটে ইমতিয়াজ মির্জা হতাশ হয়ে বসে বইলেন, অতীতের একটা ভুল বর্তমানে তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুলি বেগম তার দিকে ঘৃণা চোখে তাকিয়ে আছেন। তুলি বেগম তাচ্ছিল্য হেসে বললেন, আপনি একটা কাপুরুষ চেয়ারম্যান সাহেব, কাপুরুষ। ইমতিয়াজ মির্জা শুধু করুণ চোখে স্ত্রীর দিকে তাকিয়ে রইল, এছাড়া আর তার কি বা করার আছে। শ্রেয়সী গোসল শেষ করে তার জন্য বরাদ্দকৃত ছোট্ট চৌকিতে বসল। হঠাৎ তার মুঠোফোনটি বেজে উঠল, স্ক্রিনে দেখল বিদেশি নম্বর। কিঞ্চিত অবাক হলো সে। তাকে বিদেশ থেকে কে কল দিবে? রং নম্বর নয়তো? কিছু মনে হতেই চট করে ফোন রিসিভ করল। শ্রেয়সী, কেমন আছিস বোন? তার চোখের কোণে অশ্রু জমল। জবাব দিল, খুব ভালো, বর নিয়ে তো সুখেই আছিস দেখছি। তা এতদিন পর কি মনে করে? তুই আমার একমাত্র গুলুমুলু বোন, তোকে মনে পড়বে না তো কাকে মনে পড়বে বলতো, বোকা মেয়ে। সব গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে। তাই যোগাযোগ তাও দেরি হয়ে গেল রে। অহনার কথায় শ্রেয়সী চুপ করেই থাকল। জানিস বোন, এখানে না এত শীত। কি করে বলতো? আমাদের দেশে তো এখন গরম, তাই না? বর্ষার মাঝামাঝি। এই শ্রেয়সী আমার বাবু হলে কিন্তু তুই তাকে দেখতে আসবি। তোদের দুটোকে সোয়েটার পরিয়ে ঠান্ডায় বসিয়ে রাখবো। হা হা হা। আপাই তুই কি প্রেগনেন্ট? না হতে দেরি কিসের? ও আমায় এত আদর করে না, কি বলবো তোকে। শ্রেয়সী ওর কথা শেষ করতে দিল না, তার আগেই নিজেই ফের বলল, তোর নির্লজ্জ কথা থামাবি আপাই। তোর বরের একটা ফটো তো আমায় দেখাসনি, এখন ঢং করছিস। আরে আরে, তুই রাগ করছিস কেন?
আমি তো আগে ওকে দেখিনি, তোকে কিভাবে দেখাবো বলতো? ভালো। এই শ্রেয়সী রাখছি। হ্যাঁ, মৃন্ম অফিস থেকে চলে এসেছে। অহনা ফোন কাটতেই শ্রেয়সী দীর্ঘশ্বাস ফেলল। পিয়ম আজ ঢাকায় এসেছে। নিজের জন্য বরাদ্দকৃত রুমে ঢুকতেই পিহুর কল এলো। পিয়ম খুশি হলেও প্রকাশ করল না মোটেও। তা কি ব্যাপার, আবার ফোন দিয়েছিস কেন? আপনি কি ঢাকায় এসেছেন পিয়ম ভাই? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই আমাকে উল্টো প্রশ্ন করছিস। আমার কথার উত্তর দিন পিয়ম ভাই। এসেছি। তোর কোনো সমস্যা? আপনি জাস্ট 5 মিনিট ওয়েট করুন পিয়ম ভাই। পিহুর এমন আদেশমূলক কথা শুনে হতবাক হয়ে গেল পিয়ম। কি করতে চাইছে কি মেয়েটা? ঠিক তার 10 মিনিট পর পিয়মের ফ্ল্যাটের বেল বেজে উঠল। দরজা খুলে সামনের মানুষটিকে দেখে সে হতভম্ব হয়ে গেল। ঠিক তার 10 মিনিট পর পিয়মের ফ্ল্যাটের বেল বেজে উঠল। দরজা খুলে সামনের মানুষটিকে দেখে সে হতভম্ব হয়ে গেল। পিহু তুই? কি ব্যাপার পিয়ম ভাই, ভিতরের আসতে বলবেন না? অতিথিকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবেন? হুম হুম। পিয়ম এলোমেলো পা ফেলে সরে দাঁড়ালো। কি করেছে কি মেয়েটা? পিহু তার হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। এসব কি? কি আবার মিষ্টি দেখছেন না? প্রথমবার আপনার বাসায় এলাম, কিছু নিয়ে আসবো না। খালি হাতে আসবো কেমন দেখায় বলুন তো? কি শুরু করেছিস কি তুই পিহু? এখনই বাসায় যাবি তুই? আমার অনেক কাজ আছে, যা বের হ। পিহু বের তো হলোই না, বরং আরাম করে বসলো সোফায়। বলল, আপনি কেমন মানুষ বলুন তো পিয়ম ভাই, অতিথিকে তাড়িয়ে দিচ্ছেন? তাছাড়া আপনি কাজ করুন না, কে নিষেধ করেছে? আমি তো বাধা দিচ্ছি না। আমি তো লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে এইখানটায় বসে থাকবো, প্রমিস। পিয়ম কি বলবে ভেবে পেল না। প্রেয়সী কি হাতের কাছে পেয়ে এমন করুণ আবদার শুনে কোন প্রেমিকই বা কঠিন আচরণ করতে পারে বলুন? পারা যায় না তো। মাথায় হাত চেপে বসে পড়ল সে। আমায় এক গ্লাস পানি খাওয়া পিহু প্লিজ। পিহু এক দৌড়ে টেবিল হতে গ্লাসে পানি ঢেলে এনে দিল। কি ব্যাপার পিয়ম ভাই, শরীর খারাপ করছে? পিহু তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন চিত্রে বলল, আমি কি একটু মালিশ করে দেব পিয়ম ভাই? পিয়ম করুণ চোখে তাকালো পিহুর দিকে। বকা মেয়েটা তার আর বাকি রেখেছে কোথায়? তুই প্লিজ ফিরে যা পিহু। তুই থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব। মোটেই না বললেই হলো নাকি আমি আপনার সেবা করে আরো সুস্থ করে দেব এক ঝটকায়? পিয়মোর কথায় শুধু দীর্ঘ নিঃশ্বাস নিল। বকা মেয়েটা কিছু বুঝতে চায় না কেন? রাত তখন আনুমানিক 12টা। শ্রেয়সী ক্লাসের নোটগুলো পড়ছিল। হঠাৎ বিকট শব্দে তার ফোন বেজে উঠল। সাইলেন্ট না করাই নিজের উপর নিজেই বিরক্ত হলো। না দেখেই তা রিসিভ করে কর্নে ঠেকালো। হ্যালো। ঘুমিয়ে পড়েছ? ফোনের ওপাশে রুদ্রের এমন নরম কণ্ঠ শুনে হতবাক হলো শ্রেয়সী। বাবা, হঠাৎ এত সুরেলা সুর, কি ব্যাপার নায়ক সাহেব? কোনো ব্যাপার নেই। কি করছো বললে না? পড়ছি। আপনি? রুদ্র উত্তর না দিয়ে বলল, খেয়েছ? হ্যাঁ। আপনি? এবারে ও জবাব দিল না। রুদ্র উল্টো প্রশ্ন করল, কালকে কলেজে যাবে? মেজাজ হারালো শ্রেয়সী। আপনি আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না কেন? ফাইজলামি পেয়েছেন? রুদ্র শ্রেয়সীর রাগে যেন মজা পেল। হেসে দিল সে। শ্রেয়সী তার রাগে বিড়বিড়িয়ে উঠলে, আপনি হাসছেন, আমি কি যোগ বলেছি? হুম। রিল্যাক্স। রিল্যাক্স ম্যাডাম। এত হাইপার হবেন না। আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর, সাবধান। ঠাস করে ফোন কেটে দিল শ্রেয়সী। এই লোক আসলে একটা অসহ্য। সুপারস্টার না ছাই। তাকে সুইপার হলে মানাতো। রুদ্র মেসেজ করল, শুয়ে আছি ম্যাডাম। খেয়েছি, সাদা ভাত, চিংড়ি মাছ আর কোরমা, দাদু রান্না করেছেন, তুমি খাবে? তাহলে পাঠিয়ে দিই। আপনি খান, সুইপার কোথাকার। ওয়ার্ড। সুইপার? হাউ ননসেন্স। শ্রেয়সী খিলখিল করে হেসে দিল তার মেসেজ দেখে। ইসাস এসেছে তাকে খাবারের অফার করতে। আরে তোর খাবারে এই শ্রেয়সী মুতু করে রে, মুতু হু হো। কি পেয়েছে কি এই মেয়ে, তাকে সুপারস্টার থেকে একেবারে সুইপার? কল্পনায় সেই দৃশ্য ভেবেই ওক টানতে টানতে ওয়াশরুমে গেল রুদ্র। সময় ঘনিয়েছে বহুক্ষণ। পিয়ম শ্রেয়সীকে ফোন দিল। বিকালে পিহু থাকায় বোনের হস্টেলে যেতে পারেনি সে। কাজের দরুন ফোনও করতে পারেনি। তাই এত রাতে কল করতে হচ্ছে। সে জানে তার বোন এখন পড়ছে। পিহু মেয়েটা তাকে জ্বালিয়ে তারপর গিয়েছে। হ্যালো শ্রেয়সী, আমি কালকে কি একবার তোর হস্টেলে এসে দেখা করে যাব? সব ঠিক আছে তো?
তুমি ঢাকা এসেছো? না না ভাইয়া, কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি, তোমার কষ্ট করে আসার কোনো দরকার নেই। হ্যালো হ্যালো হ্যালো। ফট করে নেট না পাওয়ার ভান ধরে ফোন কেটে দিল শ্রেয়সী। সর্বনাশ, তার ভাই এত দ্রুত চলে আসলো। কি হবে, নায়ক সাহেব তো তাকে অন্য হস্টেলে রেখেছে। পিয়নকে এবার সে কি বলবে? উফ, ভালো লাগে না, এই লোকটা তাকে জ্বালিয়ে মারবে কি শুরু করেছে সে। পরদিন ক্লাস শেষে অন্তিকা বলল ঘুরতে যাবে, হেঁটে হেঁটে গল্প করবে। তার সাথে সায় দিল সকলে। সবাই গল্পে মজে ছিল। তন্মধ্যে শ্রেয়সী দেখতে পেল একটা মুখোশ পরা লোককে কিছু লোক ধাওয়া করছে। শ্রেয়সী ভাবল হয়তো চোর টোর হবে, বোধহয় সে লোকটির দিকে তার জুতো ছুঁড়ে মারল। একদম নিশানা বরাবর মুখোশ পরা লোকটির পায়ের হাঁটুতে গিয়ে লাগল। একটু হোঁচট খেল সে। পিহু দেখতে পেল, এগিয়ে গেল সেদিকে, তার পিছনে সকলে ছুটল। পিহু গিয়ে লোকগুলোকে বলল, কি করছেন কি আপনারা এখানে, কি হয়েছে? তার মাঝেই মুখোশ পরা লোকটিকে ভিড়ের মধ্যে থেকে কিছু একটা চোখের ইশারা করল। পিহুর জেরার মাঝেই লোকটা ছুটে পালিয়ে একটা কালো গাড়িতে উঠে গেল। এই যা, চলে গেল তো, কি করলে তুমি পিহু? শ্রেয়সী চেঁচিয়ে উঠল। কেমন যেন অন্য রকম চোখে তাকালো পিহু, বলল, যাক, যেখানে খুশি, আমাদের কি। তাছাড়া আমি কি জানতাম নাকি এত ভিড়ের মাঝেও পালাতে পারবে। প্রচুর চালাক এই চোর। এই চলতো শ্রেয়সী, আজকে তুমি আমার সাথে যাবে, দাদু তোমাকে যেতে বলেছে। এই তোরা থাক, তোদের আজ নিচ্ছি না, পরে কোনো দিন নেব, টাটা। শ্রেয়সীকে টানতে টানতে নিয়ে এলো পিহু সেখানের ভিড়ভট্টা থেকে। দ্বিতীয়বারের মতো শ্রেয়সী পা রাখল সুব্রতা মহলে। এবার সম্পর্কের গাঁটছড়া কি একটু পরিবর্তন হয়েছে। হয়তো হয়েছে, আকাশের সূর্যিমামা তো তাই বলছে, সে তো আর আমাদের মিথ্যা বলবে না, তাই না? দাদু ওদেরই অপেক্ষা করছিল। শ্রেয়সীকে দেখে তার দিকে এগিয়ে গেল, তাহলে আমার নাতনির এতগুলো দিন পর আমার কথা মনে পড়ল বুঝি। শ্রেয়সী আদুরে গলায় বলল, সরি দাদু, এর পর থেকে দুদিন পর পর আসবো, খুশি তো? প্রমিস। প্রমিস। বাবা, নিজের নাতিকে পেয়ে আমাকে ভুলে গেলে দাদু? না দিদি ভাই, তোমাকে কি করে ভুলতে পারি। শ্রেয়সীর চোখে জল চলে এলো, তার নিজের নানা নেই, দাদা মারা গেছে বহু বছর আগে, সে নিজের চোখে দেখেও নি। মা বাবা পালিয়ে বিয়ে করেছিল, বাবা তাদের মেনে নেয়নি। বাবা নানার ছবিটাও দেখতে দেয়নি। গল্প করতে করতে অমর সাহেব একটা অ্যালবাম নিয়ে এলেন। শ্রেয়সী জিজ্ঞেস করল, এটা কি? দাদু জবাব দিল, এটা আমাদের ফ্যামিলি ফটো। ফটো দেখতে দেখতে একটা ফটোতে তার চোখ আটকে গেল। শ্রেয়সী জিজ্ঞেস করল, এটা কে দাদু? এনারা কে দাদু? এটা, এনারা হলো রুদ্রের মা বাবা, ইলিয়াস চৌধুরী, আর আমার আদরের বৌমা সুব্রতা। এটা ওদের বিয়ের ফটো, বুঝলে দিদি ভাই? কি সুন্দর রাজজটক দেখো। আমাদের রুদ্র দেখতে হয়েছে একদম ওর মায়ের মতো। শ্রেয়সী অবাক হয়ে তাকিয়ে রইল ফটোর মানুষ দুটির দিকে। তার মায়ের কাছে সে একদম এইরকমই একটা ফটো দেখেছে। তার মা এই ফটো দেখে মাঝে মাঝেই কাঁদে, যখন কেউ বাড়ি না থাকে। একদিন সে কলেজ থেকে দ্রুত ফেরার কারণে তা অবলোকন করেছিল। মাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর না দিয়ে বরং বিষয়টা এড়িয়ে গিয়েছিল। কিন্তু রুদ্রের বাবা মায়ের ছবি তার মায়ের কাছে কি করে গেল? তার মা কি এনাদের চেনেন? কিন্তু কিভাবে? রুদ্রের মা বাবা তো মারা গেছে অনেক দিন, তাহলে এখনো তার মায়ের কান্না করার রহস্য কি? কিভাবেই চিনেন তাদের? তাহলে প্রকাশ পায়নি কেন কখনো? শ্রেয়সী একবার ভাবল দাদুকে বিষয়টা জিজ্ঞেস করবে, পরবর্তীতে ভাবল কি দরকার সব কিছু জানার। সব যে জানতে হবে এমন তো কোনো কথা নেই। পৃথিবীর 1/3 সম্পর্কে মানুষ তো না জেনেই সারাটি জীবন পার করে যাচ্ছে চরম আনন্দে। কই, তাদের তো কখনো জীবনে চলার পথে বাঁধছে না। দাদু আজ কিছুতেই শ্রেয়সীকে হস্টেলে ফিরতে দিল না। রাতে নাকি তাকে দাদু আলাদা একটা রেসিপি রান্না করে খাওয়াবেন। শ্রেয়সী ফ্রেশ হয়ে পিহুর একটা কুটতির সাথে জিন্স পরে নিল। সময় তখন বিকাল 5টা প্রায়। পিহু বলল, সে একটু বেরোবে, এই 10 মিনিটে আসছে। শ্রেয়সী সঙ্গে যাওয়ার জন্য জোর করলেও পিহু তাকে নিল না। 10 মিনিটের কথা বলে অথচ আধা ঘন্টা পেরিয়ে যায়, তবুও তার আসার খবর নেই। শ্রেয়সী এই সুযোগে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগল। কি সুন্দর সব কিছু সাজানো গোছানো পরিপাটি। নিচে দাদু থাকেন। কিছু নিচে দাদু থাকেন। কিছু সার্ভেন্ট থাকেন গেস্ট হাউজে।
উপরে প্রায় কয়েকটা রুমই ফাঁকা। তার মধ্যে একটায় পিহু থাকে। ঘুরতে ঘুরতে শ্রেয়সী একটা রুমের সামনে এসে দাঁড়ালো। এই রুমের দরজাটা অন্য অন্য রুমের দরজা থেকে ভিন্ন, কেমন যেন কালো কালো, অদ্ভুত। শ্রেয়সী ঠেলা দিতেই তা একা একা খুলে গেল। সব চমকে উঠল শ্রেয়সী। দুরু দুরু বুকে ভিতরে ঢুকল সে। ভেতরে প্রবেশ করতেই দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল, কেমন যেন লিফটের মতন। সবচেয়ে আশ্চর্য হলো একই ভিতর থেকে তো বাহিরের সবটা দেখা যায়, অথচ বাইরে থেকে তা বোঝার কোনো উপায় নেই। কার রুম এটা? সারা রুমে সে চোখ বুলালো। ইসস, সব রুমের মতো এটা মোটেও গোছানো নয়। কাউচে তোয়ালে কাপড় ছড়ানো, বিছানায় বালিশ উলটপালট, একপাশে ওয়ার্ড্রোব, আলমিরা, বুকশেলফ, তাতে কমপক্ষে 1000 খানেক বই সাজানো। উফ, এত বই পড়ে কে? খাটের সামনে একটা ফটো ফ্রেম। সেখানে ইলিয়াস চৌধুরী ও সুব্রতা বেগমের মাঝে 2 বছরের পিহু আর 12 বছরের রুদ্র। সম্ভবত কারো জন্মদিন হয়তো। বুঝলো এটা নায়ক সাহেবের রুম। ইসাস, সুপারস্টাররা এত অগোছালো হয় বুঝি? রুমে মাঝে আরো অনেক জিনিসপত্র, সেগুলোর সঠিক নাম শ্রেয়সী মনে করতে পারছে না। বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু একই দরজা তো খুলছে না, কি করবে এবার সে? খাটাসটা যদি চলে আসে। কিছুক্ষণ রুমের এদিক ওদিক তাকিয়ে নিজের মতো করে গোছাতে শুরু করল সে। যতটুকু পারা যায় নিজের মতো করে গোছালো শ্রেয়সী। রুমের চারপাশে আবারও চোখ বুলালো সে। না, এবার মানুষের রুম লাগছে এটাকে। দরজা খুলবে কিভাবে এবার সে? বাইরে বের হবে কিভাবে? চিন্তিত হয়ে বিছানায় বসল সে। আহ, কি নরম বিছানা! একদম ফোমের মতো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঠাস করে শুয়ে পড়ল সে। তন্দ্রাঘরে সুন্দর কোলনের সুবাস ভেসে আসছে শ্রেয়সীর নাকে। রুদ্রর কাছাকাছি থাকলে সে এই সুবাসটাই পায়। আয়েসে সে পাশ থেকে পাশ বালিশটা বুকে টেনে নিল শ্রেয়সী। কেমন একটা অদ্ভুত শিহরণ জাগা অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে সংনায়ক সাহেবকেই সে জড়িয়ে আছে। ইসস, কি নির্লজ্জ কথা ভাবছে সে! ছি ছি। নায়ক সাহেব আসলেই অসভ্য। শ্রেয়সীর ইচ্ছে হচ্ছে এখানে শুয়েই সারা জীবন কাটিয়ে দিক সে। খট করে দরজা খোলার শব্দ হলো। রুদ্র প্রবেশ করল রুমে। বিছানায় তাকিয়ে তার চোখ জুড়িয়ে গেল। আরশাদ ভিতরে ঢুকতে নিতে তাকে থামিয়ে দিয়ে চলে যেতে বলল রুদ্র। মেয়েটা কেমন এলোমেলো হয়ে শুয়ে মুচকি মিচকি হাসছে। এমন এলোমেলো থাকে কেন সব সময় মেয়েটা? তাকে মাতাল করার ধান্ধা সব সময়। কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে সুপারস্টার। চুমকের টানের মতো এগিয়ে গেল সে। হঠাৎ সুগন্ধি কোলনে সুভাষ তীব্র থেকল শ্রেয়সীর ঘ্রাণান্ধে। চোখ মেলে চাইল সে। মুখের সামনে নায়ক সাহেবকে ঝুঁকে থাকতে দেখে ভরকে গেল শ্রেয়সী। সে আমতা আমতা করে বলল, আপনি কখন এলেন নায়ক সাহেব? রুদ্র নেশাক্ত চোখে তাকিয়ে থেকেই ভ্রু নাচিয়ে বলল, তুমি আমার রুমে কি করছো মেয়ে? কি কিছু না, এমনি। ঢুকে আর বেরোতে পারছি না। রুদ্র আরও একটু ঝুঁকলো, হাসকিস্বরে ফিসফিসিয়ে বলল, আমার বেডে কি করছো তুমি? এটা কি তোমার নিজের সম্পত্তি? হঠাৎই কোমর ধরে উঁচিয়ে নিল তাকে। শ্রেয়সী থরথর করে কাঁপতে লাগলো। কাপা কাপা গলায় বলল, কি করছেন? রুদ্র ওর কানের কাছে মুখ নিয়ে উল্টো প্রশ্ন করল, এরকম এলোমেলো ভাবে আমার সামনে আসতে কিন্তু নিষেধ করেছিলাম তোমায় মেয়ে। এন্ড ওয়ার্নিং, পরের বার কিন্তু কন্ট্রোল থাকবে না, মাইন্ড ইট। রুদ্র শ্রেয়সীকে ঠাস করে আবারও বেডে ফেলে দিয়ে কাউচের উপর হতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শ্রেয়সী বুকে হাত দিয়ে থরথর করে কাঁপছে। তার এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এই ছোঁয়া সে বাসে থাকতেও পেয়েছে, কিন্তু আজ একেবারে অনাকাঙ্ক্ষিত। মনের মাঝে কেমন প্রজাপতিরা ডানা মেলছে। তার ছোঁয়ায় অস্বস্তি হলো না কেন তার? একজন পুরুষ তাকে ছুঁয়েছে, তার তো ঘেন্না হওয়া উচিত। কিন্তু তা তো হচ্ছে না, বরং কেমন স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। কেন? নিজের উপর নিজেই বিরক্ত শ্রেয়সী। 10টার দিকে অফিসে এসেছিল পিয়ন, সেই থেকে ইনফরমেশন খুঁজেই যাচ্ছে সে। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে সেই কখন। হোয়াইট স্নাক্স দলটির বিষয়ে কতগুলো ইনফরমেশন পেল সে। গতবার যশোরের এক কালোবাজারিকে ধরিয়ে দিয়েছে সে। সকল তথ্য প্রমাণ প্রথমে তারা হেড অফিসে রাখে, সঙ্গে তাদের সিল মোহর, হোয়াইট শার্কস। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটাকে তখন খুঁজে পাওয়া যায়নি। সবাই ভেবেছে সেই দলের লোকেরা তাকে মেরে ফেলেছে।
কিন্তু অবাক করা বিষয়, তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে ঠিক 20 দিনের মাথায় সেই লোকটাকে হসপিটালে ভর্তি অবস্থায় পাওয়া গিয়েছেন। হসপিটাল খোঁজ নিয়েও কিছু জানা যায়নি কে বা কারা সেই লোককে ভর্তি করেছে। সিসিটিভি ক্যামেরায়ও কিছু ধরা পড়েনি। লোকটার অবস্থা ভয়াবহ খারাপ। কোনো রকমে জানে বাঁচিয়ে রেখেছে। একইভাবে প্রত্যেকবার তারা সকলকে টেক্কা দিয়ে কাজ করে যাচ্ছে। পিয়ম পুনরায় সিসিটিভি ফুটেজ চেক করল এবং দেখতে পেল সিসিটিভিতে তারা ধরা পড়েনি, কারণ তখনকার ফুটেজ ডিলিট করা, অর্থাৎ মাঝ থেকে কিছু টাইম সরিয়ে নেওয়া হয়েছে। এত সিকিউরিটির মধ্যে কিভাবে আধ ঘন্টার মধ্যে ফুটেজ মুছে ফেলা সম্ভব? এটা কি তাহলে ভেতরের কারোই কাজ? এবং অবাক করা বিষয়, তারা সবসময় আসামিদের দিনের বেলাতেই রেখে যায় হসপিটালে। এটা তো মানুষের ভিড়ে কারো কি কিছুই চোখে পড়ে না? আশ্চর্য, ভারী আশ্চর্য। মাথা কাটাতে হবে পিয়মের এবার। প্রচুর খাটতে হবে তার, বোঝাই যাচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শ্রেয়সী এইভাবে বিছানায় পড়ে রয়েছে। রুদ্র কৌতুকপূর্ণ স্বরে বলল, ম্যাডাম কি আজ সুপারস্টারের রুমে রাত্রি কাটানোর প্ল্যান করেছেন নাকি? বাট সুপারস্টার নট ইন্টারেস্টেড। শো আউট। রুদ্রের কথায় শ্রেয়সীর এতক্ষণে হুঁশ ফিরল। সে তোরাক করে উঠে বসল। মোটেও আমি এমন কিছু মিন করিনি। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে গিয়েছিলেন? হ্যাঁ। আপনি তখন? আমি তখন? আপনি তখন যেটা করলেন? যেটা করলাম? দূর, দরজা খুলে দিন, আমি যাচ্ছি। দরজাও না আটকে কে রেখেছে? বলেই রুদ্র বিছানায় শ্রেয়সীর পাশে বসে পড়ল। শ্রেয়সী চট করে উঠে দাঁড়ালো। রুদ্র শব্দ করে হেসে দিল। এমন অসভ্যের মতো হাসবেন না, দরজা খুলুন। হাসিও অসভ্য হয় নাকি? হয়। নায়ক সাহেবের হাসি অসভ্য, অসভ্য, অসভ্য। দরজা খুলুন দাদু, বাইরে কতক্ষণ এভাবে আটকে রয়েছি? আচ্ছা। রুদ্র কথা বাড়ালো না, চুপচাপ দরজা খুলে পাশে দাঁড়ালো। শ্রেয়সী বেরিয়ে যেতেই দরজা একা একাই বন্ধ হলো। শ্রেয়সী দরজায় দাঁড়িয়ে ভেংচি কাটল। রুদ্র তা এপাশে দাঁড়িয়ে দেখে মুচকি হাসল। অথচ বোকা মেয়েটার সে কথা মনেই নেই। শ্রেয়সী রুদ্রকে আরো কতক্ষণ ভেঙ্গিয়ে চলে গেল। রুদ্র রুমের চারপাশে তাকিয়ে দেখল তার অগোছালো রুম বোকা মেয়েটা গুছিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে হতভম্ব হয়ে গেল। আশ্চর্য, এগুলো কও লিখেছে মেয়েটা? বোকা মেয়েটা তো দেখছি 1 নম্বরের ছায়ানা। সুইপার কোথাকার, অগোছালো অভদ্র নায়ক, 1 নম্বরের পিচাস সুপারস্টার, হুহো। শহরের মাঝে মাটির নিচে এক গভীর সুড়ঙ্গ। বাহির থেকে কেউ দেখা তো দূর, বোঝারও কোনো উপায় নেই। ভেতর থেকে মেশিন সেট করা, শুধুমাত্র সেখানকার পরিচিত জনই প্রবেশ করতে পারবে। তন্মধ্যে প্রবেশ করল এক অতীব সুন্দরী রমণী। প্রবেশ দরজায় গোটা গোটা ইটালির অক্ষরের লেখা, দ্য হাউস অফ হোয়াইট স্নাকস। ভেতরের সকলে তাকে কুর্নিশ করল। রমণী এগিয়ে গেল সকালের মুখোশ পরা লোকটার দিকে, বলল, কি খবর পেয়েছেন পাশা? গুলশানের ফরিদ খন্দকারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি ম্যাডাম। রমণী চমৎকার ভাবে হাসল। চোখে ইশারা করল, তো আর দেরি কিসের? পিহু ফিরল সন্ধে নাগাদ। শ্রেয়সী তার সামনে দুহাত বেঁধে দাঁড়ালো। কি ব্যাপার, এই আপনার 10 মিনিট? পিহু মেকি হাসল, বলল, আরে গিয়েছিলাম এই দেখ দাদুর রেসিপির বাজার করতে, প্রতিবার আমিই করি। আসার সময় এক স্কুল লাইফের ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেল, ব্যাস বুঝিসই তো। শ্রেয়সী ভাব নিয়ে বলল, ঠিক আছে আসুন। ওমর সাহেব, পিহু, শ্রেয়সী 3 জনে মিলে বসেছে একটা স্পেশাল রেসিপি রান্না করতে। রেসিপির নাম সুইট এন্ড সাওয়ার চিকেন। শ্রেয়সী তো জিজ্ঞেস করে বসল, কি ব্যাপার বলো তো দাদু, এর এমন নাম কেন? চিকেনকে কি মিষ্টি দিয়ে গোসল করানো হয় নাকি? রুদ্র তখন কিচেনের দিকেই আসছিল। শ্রেয়সীর কথা শুনে শব্দ করে হেসে দিল। সেই সঙ্গে যোগ হলো পিহু আর দাদু। শ্রেয়সী তাদের দিকে বিরক্তিকর চোখে চাইল। এত হাসার কি আছে বুঝলাম না। আমি তো এমনি জিজ্ঞেস করেছি আজব। রুদ্র ঠোঁট কামড়ে বলল, তো ম্যাডাম আপনি একটু চিকেনটাকে গোসল করিয়ে দিন, তাতে দাদুর একটু হেল্প হবে। শ্রেয়সী ঠোঁট ফুলালো, দাদু তোমার নাতিকে কিছু বলো, আমার সাথে এরকম যেন না করে। দাদু বলল, এই রুদ্র এরকম করছিস কেন? বেচারা তো একটু চিকেনকে গোসলের কথাই জানতে চেয়েছে। তোকে যে ছোটবেলায় ন্যাংটু করে গোসল করাতাম সেটা তো জানতে চাইনি। একটা ফটো আছে, দাঁড়া দাদুভাই রান্নাটা শেষ করে তোকে দেখাচ্ছি।
রুদ্র বিরক্ত চোখে তাকালো তার দাদু দিকে। কি একটা অবস্থা এখন, নাকি মানুষকে তার ছোটবেলার ন্যাংটু ছবি দেখাতে হবে? ছি! রুদ্র বিড়বিড়িয়ে উঠল, একদম নয় দাদু, এইসব ফাজলামো কিন্তু একদম নয়। কেন, কি সমস্যা আপনার? আপনাকে তো আর দেখতে বলছে না। এই মেয়ে, তুমি চুপ থাকো। বেয়াদব হচ্ছ দিন দিন। রাগে গোজগোজ করতে করতে রুদ্র উপরে চলে গেল। ওরা তিনজনে এবার খিলখিল করে হেসে দিল। বাব্বাহ, নায়ক সাহেবের ন্যাংটু করা গোসলের পিক। দেখতে তো হচ্ছেই ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে শ্রেয়সীরা সকলে। এই কথা সে কথার মাঝে আরাফাত হঠাৎ বলে উঠল, এই আজকের নিউজ দেখেছিস তোরা? গুলশানের বিখ্যাত ব্যবসায়ী ফরিদ খন্দকারকে নাকি হোয়াইট স্নাক্সের লোকেরা তার কালো টাকার ব্যবসা গোপন রহস্য ফাঁস করেছে। অন্তিকা বলল, হ্যাঁ দেখলাম সকালে, বাবা পেপারে ও তো পড়ল। ফরিদ খন্দকারকে নাকি পাওয়া যাচ্ছে না প্রত্যেকবারের মতন। রাহুল ফোরন কাটল। একদম ঠিক কাজ করেন উনারা। দেশের অবস্থা একদম রসাতলে যাচ্ছে দিন দিন। ঘোড়ার ডিমের নেতা আমাদের নিজেই তো ঘুষখোর, সবগুলো ঘুষখোর পার্টি। শালা গো মন্ডায় চায় লাইটটা দমড়া বাইর কইরা দিতে। জায়গা মতো পাড়ায় ধইরা কেচি দিয়ে কাইটটা দিতে। শ্রেয়সী ওদের কথা কিছুই বুঝল না, কিসের কথা বলছে ওরা। সাইমি ওকে সবটা বুঝিয়ে বলল। শ্রেয়সী অবাক হয়ে সব শুনল। কি শুনছে সে এগুলো? সে তো দেশ সম্পর্কে কিছুই জানে না, কোনো খোঁজই রাখে না। কি একটা অবস্থা! রাহুল শ্রেয়সীকে বলল, কি ব্যাপার মামা, তুমি থাকো কই, দেশের খোঁজ খবর রাখো না কিছু? সে প্রচণ্ড লজ্জা পেল, আসলেই দেশের অবস্থা সম্পর্কে তার সাধারণ জ্ঞান খুবই কম। এসব বিষয় তো একেবারেই নয়। বইয়ের বাইরেও আমাদের সকলের চারপাশে খবর রাখা উচিত। দেশে খোঁজ খবর নেওয়া উচিত। এভাবে থাকলে তো জীবনে ভালো মন্দই বুঝতে পারবে না মানুষ। সবাই একে একে চলে যাওয়ার পরে সাইমি বেরোলো সবার শেষে। আনমনে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে কারো সাথে জোরে ধাক্কা খেল। উফ, চোখে দেখতে পান না নাকি? এই যে মিস, আমার চোখ ঠিকই আছে, আপনি দয়া করে ফোনের দিকে না তাকিয়ে হেঁটে সামনে তাকিয়ে হাঁটুন। সাইমি আরশাদকে দেখে যেন আরো চেতে গেল, এই যে ফুটাছাদ, আপনার মতো তো প্যান্টের জিপার খোলা রেখে আর ঘুরে বেড়াই না। ফোনের দিকে তাকিয়ে হাঁটবো বেশ করব, তাতে আপনার বাপের কি? আরশাদ সাইমির দিকে ভ্রু কুঁচকে তাকালো। মিস সাইমি শুধরে দিয়ে বলল, সাইমি, সাইমি আমার নাম। তো মিস সাইমি, আপনার সাথে আজাইরা ঝগড়া করার মতো সময় আমার হাতে একদমই নেই, বুঝেছেন? বাই। সাইমি তার দিকে জুতো ছুঁড়তে গিয়ে ও কি মনে করে পায়ে পড়ে নিল। তার 500 টাকার জুতো তার দিকে ছুঁড়ে কেন সে তার এত টাকা নষ্ট করবে? হুহো। হেড অফিসে যখন বেআইনি প্রমাণগুলো রাখা হয়েছে, পিয়ম তখনকার সিসিটিভি ফুটেজ চেক করল। সবাই স্বাভাবিক যাচ্ছে আসছে। কোনো অস্বাভাবিকতা দেখা গেল না। হঠাৎ পিয়ম একজন রমণীকে টার্গেট করল। শুধুমাত্র সন্দেহ। এটা কিভাবে সম্ভব হবে? পিয়মের ভাবনায় আসে না। আকাশপূর্ণ মেঘে ঢাকা। না আছে চন্দ্র, না আছে নক্ষত্ররাজি। শুধু কালো মেঘের আনাগোনা, তাই তো শুরু হলো প্রচণ্ড বর্ষণ। শ্রেয়সী রুমের বেকনিতে বসে আছে। তার মা তুলি বেগমকে সে প্রচণ্ড ভালোবাসে। লোকে বলে মেয়েরা নাকি বাবা ভক্ত, কিন্তু তার বেলায় কথাটি সত্য নয়। সে তার বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। তার মায়ের কান্না তার একদম সহ্য হয় না। সেখানে নায়ক সাহেবের মা বাবার ছবি দেখে তার মা কেন কান্না করবে? সেটা তো তার জানতেই হবে। সুপারস্টারকে নিয়ে সে ভীষণ পীড়ায় আছে। আচ্ছা, সে কি নায়ক সাহেবকে ভালোবেসে ফেলল? কিভাবে? মাত্র কয়েকদিনের দেখা তাদের। এত অল্প সময়ে কি কাউকে ভালোবাসা যায়? নাকি সে শুরু সুপারস্টার এর সৌন্দর্যের মোহেই পড়ল? কে তাকে এর জবাব দেবে? রাত্রি গড়িয়ে সকাল হলো। সেই সঙ্গে শেষ হলো রাতের অন্ধকারে করা সকল অপকর্ম। কোনোদিন কি থামবে না মানুষের এই লোভ লালসা? পিয়ম ঘুমিয়েছিল। কলিং বেল এর শব্দে কাঁচা ঘুম ভেঙে গেল তার। রাত জেগে কেস নিয়ে ভেবেছে সে। প্রচণ্ড বিরক্তি নিয়ে উঠে গেল দরজা খুলতে। এখন আবার কে এলো? দরজা খুলে সম্মুখে পিহুকে দেখে এবার মোটেও অবাক হলো না পিয়ম। চুপচাপ সামনে থেকে সরে দাঁড়ালো। ভিতরে আয়। পিহু উৎফুল্ল স্বরে শুধালো, কি ব্যাপার পিয়ম ভাই, আজ কিছু বললেন না যে? আজ কিন্তু আমি কিছু আনিনি সঙ্গে করে, বুঝেছেন? এবার আমায় মিষ্টি খেতে দিন।
জানি, বললেও তুই শুনবি না। তাই কিছু না বলাই বেটার। একদম ঠিক বলেছেন, আপনার কোনো কথাই আমি শুনব না। মিষ্টি খাবি? হ্যাঁ, সত্যি তো। বলতে বলতে পিয়ম কদম বাড়ালো পিহুর দিকে। পিহু পেছাতে পেছাতে থুতলিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন পিয়ম ভাই? তুই পিছিয়ে কেন যাচ্ছিস? সোফায় ঠেকে গেল পিহু। পিয়ম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসয়ে বলল, কাল তুই কোথায় ছিলিস পিহু? পিহু যেন কিছুটা কেঁপে উঠল। বাবা বাড়িতে ছিলাম পিয়ম ভাই। সত্য কথা। হ্যাঁ। ওকে, এই ইয়ার রিংটা কি তোর পিহু? সরে এসে শুধালো পিয়ম। পিহু চমকে পিয়মের হাতের দিকে তাকালো, উপর নিচ মাথা নেড়ে জানান দিল তার, আপনি কোথায় পেলেন পিয়ম ভাই? পিয়ম রহস্যময় ভঙ্গিতে হাসল, বলল, সেদিন ফেলে গিয়েছিলিস। অথচ পিহুর ঠিক মনে আছে সে সেদিন এই ইয়ার রিংটা পরিধান করে আসেনি। তাহলে পিয়ম ভাই মিথ্যা কেন বলল? তুই বসো, মিষ্টি তো বাসায় নেই, শরবত করে দিচ্ছি। তার দরকার নেই পিয়ম ভাই, আপনি চা খাবেন? চা করে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আয়। পিহু খুশি মনে চা বানাতে গেল। পিয়ম এই সুযোগে নিজের কাজটা করে নিল। প্রেমে পড়লে আসলেই মানুষ বোকা হয়ে যায়, এটা আবারও প্রমাণিত হলো। পিয়ম ঠোঁট বাঁকিয়ে হাসল সামান্য। পিহু চা এনে তার পিয়ম ভাইয়ের হাতে দিল। উৎফুল্ল চিত্রে বলল, চা কেমন হলো পিয়ম ভাই? পিয়ম চায় চুমুক বসিয়ে জবাব দিল, একদম বাজে। পিহু ঠোঁট ফুলালো, সে কত যত্ন নিয়ে চা বানালো আর লোকটা ইচ্ছে করে তার বানানো চাকে বাজে বলল, সে তো খেয়েছে, মোটেও বাজের কাতারে পড়ে না তার চা। পিহু আরও কিছুক্ষণ থেকে বিভিন্ন গল্প করল, তারপর বেরিয়ে গেল। পিয়ম অবশ্য শুধু হুহা জবাব দিয়েছে। পিহু বেরোতেই কাউকে ফোন লাগালো পিয়ম। মেয়েটার দিকে সারাক্ষণ নজর রেখো। মাইন্ড ইট। স্যার ইলিয়াস চৌধুরীর কাছে কাগজপত্রের মধ্যে থেকে একটা চিঠি পেয়েছি। ইম্পর্ট্যান্ট। জি স্যার। দাও। ইয়াজুল। আমার মনে হচ্ছে আমি বেশিক্ষণ প্রাণ নিয়ে বাঁচতে পারবো না ইয়াজুল, তুই একমাত্র আমার ভরসা, তোর কাছে কিছু প্রুফও পাঠিয়েছি। তুই সেটা সরকারের হাতে তুলে দিস প্লিজ। ইতি। ইলি। নিজের হাত মুঠো করে নিল রুদ্র। তার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। চক্ষুদয় বদ্ধ করে যেন সে স্পষ্ট দেখতে পেল পরবর্তী ঘটনা। ঠাস। পরবর্তী গুলাগুলি স্পষ্ট ভেসে উঠল সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর বদ্ধ চোখের পাতায়। ছাড়ব না, কাউকে ছাড়ব না। সামনে থাকা টেবিল লাথি মেরে ফেলে দিল রুদ্র। যেন রৌদ্রের মতোই উত্তপ্ত হয়ে উঠেছে তার ছিনাখানা। আরশাদ আটকানোর চেষ্টা করল তাকে। শব্দ পেয়ে দৌড়ে এলো পিহু ও উমর সাহেব। কেউ থামাতে পারল তাকে। রুদ্র দ্রুত বেগে বেরিয়ে গেল গাড়ি নিয়ে, আরশাদও যেতে চাইল সঙ্গে, কিন্তু ওমর সাহেব তাকে আটকে দিলে। সে ঠিক জানে এখন কোথায় যাবে রুদ্র। পুরো আকাশ মেঘে ঢাকা। শ্রেয়সী বেকনিতে বসে ছিল চুপচাপ। হয়তো পুনরায় বৃষ্টি আসার অপেক্ষা। হঠাৎ সোডিয়াম লাইটের আলোয় পরিচিত গাড়ি দেখে চমকে গেল সে। দ্রুত বেগে নিচে নেমে এলো সে। রুদ্র গাড়ি থেকে নেমে শ্রেয়সীর কোমর ধরে টান দিয়ে কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরল। মুখ গুজল তার চুলের ভাঁজে। শ্রেয়সী কাঁধে তরল কিছু অনুভব করছে, এই প্রচণ্ড কঠোর পুরুষটাও কি কাঁদছে? বাজ পড়ল কোথাও বোধ হয়, কিন্তু ভয় পেল না কেউ, না পুরুষটি না রমণীটি। ঝমঝমিয়ে বর্ষণ শুরু হলো। শ্রেয়সী ও হাত রাখল তার নায়ক সাহেবের পিঠে। পুরুষটির বন্ধন আরো শক্ত হলো। প্রেমের বর্ষণে ভিজিয়ে একাকার করে দিল দুজনকে। এভাবেই বুঝি প্রেমের বর্ষণ জোরে। অষ্টাদশী কন্যা স্পষ্ট বুঝতে পারল প্রচণ্ড ভালোবাসে সে তার নায়ক সাহেবকে প্রচণ্ড। এভাবেই কত সময় কেটে গেল জানে না তারা। নায়ক সাহেব। হু। এভাবে ভিজছেন, ঠান্ডা লেগে যাবে আপনার। ওহু। লাগুক। প্লিজ। হা হাচ্ছু। হা হাচ্ছু। দেখি ছাড়ুন আমায়। শ্রেয়সী জোর করে ছাড়িয়ে নিল তার বাঁধন থেকে। গাড়িতে বসিয়ে দিল। আপনার ফোন কোথায়? রুদ্র ফোন এগিয়ে দিল। লক। রৌদ্রময় শ্রেয়সী। ওয়ার্ড। খুলো। কি করেছে কি পুরুষটা? বেশি কথা বাড়ালো না শ্রেয়সী, আরশাদকে কল দিল, বলল রুদ্রের জন্য এক সেট জামা কাপড় নিয়ে হোস্টেলের সামনে আসতে। এতক্ষণ সবাই খুব টেনশনে ছিল, শ্রেয়সীর কল পেয়ে যেন শান্ত হয়ে গেল। শ্রেয়সী দৌড়ে গেল ভিতরে। তোয়ালে নিয়ে এসে মাথা মুছিয়ে দিল রুদ্রর। তার চোখ নাক লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ঠান্ডা ইতোমধ্যে লেগে গিয়েছে। হাঁচিও দিয়ে ফেলেছে কতগুলো।
কি শুরু করেছেন কি আপনি? এই বৃষ্টির মধ্যে কে ভিজতে বলেছে আপনাকে? এখন বুঝুন জ্বরে বিছানায় পড়ে থাকবেন, শুটিং করবেন কিভাবে? অসহ্য লোক একটা, সুইপাট কোথাকার। রুদ্র তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একদম পাকা গিন্নি। এত রাগ করছেন কেন ম্যাডাম? আপনার জন্যই তো আসলাম। ফট করে শ্রেয়সী বাম গালে শব্দ করে চুমু খেল সুপারস্টার। শ্রেয়সী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার নায়ক সাহেবের দিকে। গাড়ির হর্নে তার হুঁশ ফিরল। শ্রেয়সী তাকে মারতে উদ্ধত হল। রুদ্র হাত দিয়ে ইশারায় আরশাদকে দেখিয়ে দিল। শ্রেয়সী প্রচণ্ড লজ্জা পেল। অসভ্য লোক। একটি বর্ষণ মুখর রাতের পর সিদ্ধ সুন্দর রৌদ্রময়ী সকালের উপস্থাপনা। পিয়মের কলে ঘুম ভেঙে গেল শ্রেয়সীর। আজ তার খুব ভালো ঘুম হয়েছে। কিসের প্রভাব তা? সুপারস্টারের। হয়তো। শ্রেয়সী ফোন তুলতেই পিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুই কোথায় শ্রেয়সী? হস্টেলে থেকে তো তোর নাম বলতে পারল না রিসিপশনিস্ট। কথায় তুই? শ্রেয়সী ফোন তুলতেই পিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুই কোথায় শ্রেয়সী? হস্টেলে থেকে তো তোর নাম বলতে পারল না রিসিপশনিস্ট। কথায় তুই? ধোঁক করে উঠল শ্রেয়সীর বুকখানা। সর্বনাশ! আমি তো ওই হস্টেলে থাকি না ভাইয়া। অন্য হস্টেলে। পিয়ম কিচ্ছুটি বলল না, শান্ত কণ্ঠে বলল, অ্যাড্রেস দে। পিয়ম এসে দেখল শ্রেয়সী দাঁড়িয়ে আছে হস্টেলের গেটে। সে সোজা এসে প্রশ্ন করল, এখানে কিভাবে থাকছিস? ওই হস্টেলে কি সমস্যা? শ্রেয়সী বুঝল তার ভাই প্রচণ্ড রেগে গেছে, তাই তো এত শীতলতা। সত্যটাই এবার তাকে বলতে হবে। আসলে ভাইয়া, ওই লোকটা এই হস্টেলে দিয়েছে। এখান থেকে ভার্সিটি কাছে আর এই হোস্টেল নাকি বেশি ভালো। আমি যেই হস্টেলে রেখেছিলাম সেটা খারাপ। আমি আমার বোনকে খারাপ হস্টেলে রাখব? না ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। নম্বর আছে, ফোন দে তাকে, তুই ফোন দে। আমার বোনকে নিয়ে মাতুব্বরি করার সাহস পায় কই সে? শ্রেয়সী কাপা হাতে ফোন দিল সুপারস্টারকে। কি ব্যাপার ম্যাডাম, আজকে নিজে থেকেই কল দিচ্ছে? হাচ্ছু। ভাইয়া কথা বলবে। মুহূর্তেই রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। দাও। ততক্ষণে রুদ্র গাড়ি কাছে এসে পৌঁছেছে। পিয়ম ফোন নিয়ে ঝাড়ি শুরু করল। এই আপনি আমার বোনকে ভিন্ন হস্টেলে রাখার সাহস পান কই? একদিনের জন্য সাহায্য চেয়েছিলাম বলে কি যা খুশি তাই করবেন নাকি? মাত্র 5 মিনিটের মধ্যে রুদ্র চলে এসেছে হাই স্পিডে গাড়ি চালিয়ে। গাড়ি থেকে নেমে সে পিয়মের সামনাসামনি দাঁড়াল। শ্রেয়সীর প্রাণ যায় যায় অবস্থা। নায়ক সাহেব এখন কেন আসলেন তাতে তো কুরুক্ষেত্র বাঁধবে। তো বলুন মিস্টার পিয়ম, কি বলবেন সরাসরি বলুন। পিয়ম শুধু ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এই ব্যাটা, তোর বোনকে শুধু তুই হস্টেলে রাখতে পারবি। আমি রাখলে সমস্যা কি? আমার বউকে আমি আমার বাড়ি রাখবো না হস্টেলে রাখবো, সেটা তোকে বলে করতে হবে, তোকে আমার কৈফিয়ত দিতে হবে। ইয়া আল্লাহ, এই লোক কি পাগল হয়ে গেল নাকি? কি বলছেটা কি? পিয়ম চোখ ছোট ছোট করে বলল, তুই সেদিন শ্রেয়সীকে সঙ্গে নিয়েছিলিস। আর বউ মানে? হ্যাঁ। আর বউ নয়, তোর বোন বলেছি। শ্রেয়সীর আক্কেলগুরুম অবস্থা। ইয়া আল্লাহ, কি মিথ্যুক এই লোক! তোর নম্বর দিয়ে ও কল দিয়েছিল? হ্যাঁ। তাহলে আমি তোর নম্বর চিনলাম না কেন? তুই আমার কয়টা নম্বর চিনোস? সেটা তুই আমাকে বলিসনি কেন? রুদ্র রহস্যময় ভঙ্গিতে হাসল, তোকে কেন বলতে হবে? শ্রেয়সী কিংকর্তব্যবিমূঢ় হয়ে শুধু ফ্যালফ্যাল করে এদের কাহিনী দেখছিল। এবার সে চিল্লিয়ে উঠল, চুপ করবে তোমরা? কি শুরু করেছ তোমরা? তোমরা একে অপরকে চিনো? রুদ্র পিয়মের গলা জড়িয়ে ধরল, বলল, অবশ্যই চিনি, এই তো আমার সম্বন্ধী বাবু। ফাজলামি বন্ধ করুন নায়ক সাহেব, সত্যি কথা বলুন। আচ্ছা বলছি, আমরা দুজন বন্ধু। সেই ভার্সিটি লাইফের। শ্রেয়সী অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। বন্ধু? কই, আপনাকে তো কখনো ভাইয়া আমাদের বাসায় নিয়ে যায়নি। কিভাবে যাবে? আমি তো দেশে ছিলাম না। ও। পুরো কথা শেষ করতে পারল না শ্রেয়সী, তার আগে কোথা থেকে মিডিয়ায় লোকেরা চলে এলো হুট করে। রুদ্র চরম বিরক্ত হলো, তাড়াহুড়োয় মাস্ক পরতে একদম ভুলে গিয়েছিল। আরশাদ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। পিয়ম রাগর করে বলল, কি ব্যাপার বন্ধু, কেমন লাগছে তোমার? শাট আপ ইডিয়েট! রুদ্র চোখের ইশারায় শ্রেয়সীকে ভিতরে যেতে বলে সে কোনো রকমে ভিড় ঠেলে গাড়িতে উঠে বসল। পিয়মকেও তার সাথে টেনে উঠালো। কি করছিস? কি করছিস? আমাকে কেন উঠালি? বোনের মতো তো তোরও মাথায় গোবর পোড়া।
তোকে না আনলে ওখানে আজ তো থাকতিস তুই। তোর তাই মনে হয়? এই বুদ্ধি নিয়ে সিআইডিতে জব হলো কি করে তোর বলতে? রুদ্র তার জব সম্পর্কে জানে, এতে সামান্য অবাক হলো পিয়ুম। তুই কিভাবে জানিস? রুদ্র রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, এসব জানা এই রুদ্র প্রতাপ চৌধুরীর বা হাতের খেল। এসব কেন করছিস? তোকে বলার প্রয়োজন মনে করছি না। পিয়ম তাকে আর কোনো প্রশ্ন করল না। সে জানে হাজার চেষ্টা করলেও রুদ্র তার প্রশ্নের উত্তর দিবে না। তার যা বোঝার সে বুঝে গিয়েছে। অন্তিকা আজ একাই এসেছে ভার্সিটিতে। সে চুপচাপ ভগ্ন মনে বসে আছে ক্যাম্পাসে। তখনই ঠাস করে কেউ একজন এসে বসলো তার পাশে। চমকে পাশে তাকালো সে। অন্তুকে দেখে আরো অবাক হলো। অন্তু বলল, কি ব্যাপার, তুমি একা বসে আছো যে, তোমার সঙ্গী সাথী কই সব? ওরা আজ আসেনি? আচ্ছা, আপনি কি শ্রেয়সীকে পছন্দ করেন? অন্তু অন্তু কিছুক্ষণ অন্তিকার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থেকে সেখান থেকে উঠে চলে গেল। আশাহত হলো অন্তিকার হৃদয়। তার প্রশ্নের উত্তর দিলে কি এমন ক্ষতি হতো? ইয়াজুল নামের ব্যক্তির ব্যাপারে কিছু জানতে পেরেছ? না স্যার। চট করে রুদ্রর কিছু একটা মনে পড়ল। আরশাদ, আমার বউয়ের জন্মনিবন্ধন কার্ডটা নিয়ে এসো তো জলদি। তার স্যার কি এখন বউকে নিয়ে ও গবেষণা শুরু করবে নাকি? শ্রেয়সীর জন্ম নিবন্ধনে চোখ বুলিয়ে রুদ্র মুখে উচ্চারণ করল, শীত। এক মুহূর্ত দেরি না করে রুদ্র ফোন লাগালো শ্রেয়সীকে। ফোন পিক করতেই শ্রেয়সীকে কোনো কথা বলতে দিল না রুদ্র জিজ্ঞেস করল, তোমার বাবার ফুল নেম বলো শ্রেয়সী। ফোন দিয়ে হুট এমন প্রশ্ন করাই কিছুটা অবাক হলো কনাটি। আগে তো এভাবে কখনো কথা বলেনি এভাবে। তবুও কথা না বাড়িয়ে বলল, ইমতিয়াজ মির্জা। ধমকে উঠল রুদ্র, ফুল নেম বলো ইডিয়েট। কেঁপে উঠল শ্রেয়সী কাপা কণ্ঠে বলল, ইমতিয়াজ মির্জা ইয়াজুল। আগে বলনি কেন? বাবা এই নাম বলতে নিষেধ করেছিল। চোয়াল শক্ত হলো পুরুষটির। যেন সবটা পরিষ্কার তার কাছে। বাসার অ্যাড্রেস বলো কুইক। আনিস শেখের ফোন পেয়ে আবারও ছুটে এলেন তুলি বেগম স্বামীর নিকট। এবারে কপালে ভাঁজ পড়ল ইমতিয়াজ মির্জার। কিছুটা ভয়ও পাচ্ছেন তিনি। কি ব্যাপার ইমতিয়াজ সাহেব, আমার প্রস্তাবের কি ভাবলেন? কিছু না। আনিস শেখ খেকিয়ে উঠল এবার, কি কিছু না করছেন? আমার ছেলে আরুষের সাথে যদি আপনার ছোট মেয়ের বিয়ে না দেন, ঢাকা থেকে তুলে নিয়ে আসব। কি ভেবেছেন কি ঢাকা পাঠালেই তার নাগল পাবে না আমার ছেলে? আর আপনার চেয়ারম্যান গিরিও একদম ছুটিয়ে দেব। ইমতিয়াজ মির্জা এবার নিজেকে প্রচণ্ড অসহায় বোধ করলেন, নিজের ভুলের শাস্তি সে পাচ্ছে হাড়ে হাড়ে। এবার তার ছেলেকে বিষয়টা জানাতেই হবে। চারিদিকে গভীর অন্ধকার, অন্ধকার। মাটির নিচে সুড়ঙ্গে যেন তা অধিক প্রকাশ পাচ্ছে। দ্য হোয়াইট স্নাক্সের প্রবেশপথে এক অতীব সুন্দরী মুখোশ পরা রমণীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে পিয়ম। কাউকে আর সঙ্গে আনেনি সে। তার ধারণার রমণীটি যদি এ হয়, তাহলে সে একাই 100টা অ্যাকশন নিতে পারবে এই রমণীর বিরুদ্ধে। চলবে। গল্প ঝরছে প্রেমের বর্ষণ। সূচনা পর্ব। লেখনীতে মাহিরা ইসলাম ও মাহি।